গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ক্লাসে। আশা করি সবাই শুনতে পাচ্ছে, সাউন্ড ক্লিয়ার আছে। আজ জিওগ্রাফি ক্লাস রয়েছে। অলরেডি আমাদের দুদিন ক্লাস হয়ে গেছে, আজ তৃতীয় দিনের ক্লাস। রেকর্ডিং নিয়ে যারা বলছো, আমি তাদেরকে আবারও বলছি, গতকাল একই কথা বলেছি, যারা সিক্রেট কোড পাঠিয়েছো তাদের ডেটা সব সিকিউর রয়েছে, সবার কাছে চলে যাবে, এটা নিয়ে বিন্দুমাত্র ভাবার দরকার নেই। আমি এটা জানিয়েছিলাম যে তোমরা যারা গ্রুপে ফিডব্যাক শেয়ার করছো তাদের থেকেও কিন্তু অনেকে ধরো পার্সোনালি, মানে ক্লাস করেনি, পার্সোনালি মেসেজ করে পাঠাচ্ছে। তো আমি বলেছিলাম 2-3টে দিন ওয়েট করে যাও, আমি জানিয়ে দেবো, লাইভ ক্লাসে জানিয়ে দেবো যারা পাঠাচ্ছ তাদের সবার কাছে যাবে, এই নিয়ে বিন্দুমাত্র চিন্তা করার কোনো কারণ নেই। সেই পর্যন্ত একটু ওয়েট করে যাও, একটু ধৈর্য রাখো। আবারও বলছি, এই রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস আমার জন্য না, আমার দরকার নেই, তোমাদের জন্য। তোমরাই এগুলোকে কাজে লাগাবে, তোমাদের পড়াশোনার জন্যই সবকিছু তোমাদের। একটু ধৈর্য রাখো, একটু অপেক্ষা করো, এই নিয়ে বারবার বলার কোনো দরকার নেই। যাই হোক, 8টা বাজে, স্যার জয়েন করে গেছেন। যেটা মূল বিষয়, যে জিওগ্রাফি ক্লাসটা একটু মন দিয়ে শোনো। মানে আমি বলবো অবশ্যই, মানে হিস্ট্রি, জিওগ্রাফি যে সাবজেক্ট গুলো রয়েছে, যেগুলো বারবার বলছিলাম, আমরা এই সাবজেক্ট গুলোকে মূলত বুঝি। মানে আমাদের যদি বলে মাধ্যমিক কি কি সাবজেক্ট ছিল, যেটা বলছিলাম, তো জিওগ্রাফি সেরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা। অনেকের খুব ভালো লাগার সাবজেক্ট, মানে মাধ্যমিকে খুব পছন্দের সাবজেক্ট। হয়তো সে উচ্চ মাধ্যমিকে বা গ্রাজুয়েশন হয়তো সায়েন্স নিয়ে পড়েছে, কিন্তু এখনো তার জিওগ্রাফির প্রতি একটা অন্যরকম সেই ভালোবাসা রয়ে গেছে। জিওগ্রাফি এরকম একটা সাবজেক্ট। তো একটু মন দিয়ে শোনো, ক্লাসটা ভালো করে শোনো। আমাদের এর জন্য, মানে ওয়েস্ট বেঙ্গল যে সিভিল সার্ভিস, সেখানে জিওগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ। স্যার অলরেডি জয়েন করে গেছেন। সবাইকে রিকোয়েস্ট করবো যে ক্লাসটা সম্পূর্ণ শোনো, 1.5 ঘন্টা ক্লাসটা থাকবে। স্যার যেখানে শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করবো, এবং তোমাদের সাথে যা যা মানে এই ফিডব্যাক শেয়ার করা বা ওই তোমার সিক্রেট কোড, একদম স্যার যেখানে ক্লাস শেষ করবেন সেখান থেকে। তারপর তোমরা যদি পারমিশন দাও, যেমন গতকাল সেই অর্থে পারমিশন পাইনি, আর যদি পারমিশন দাও ডেফিনেটলি আমি আমার বাকি কথাগুলো শেষ করবো। আপাতত ক্লাসটা শুরু হোক। আমি বলবো কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমার যে কোনো প্রয়োজনে কমেন্ট বক্সে মেসেজ করো, রিয়াকশন দিয়ে তোমরা তোমাদের রেসপন্স জানাতে পারো, কিন্তু অপ্রয়োজনীয় মেসেজ করো না। কারণ যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট একটা ছোট্ট ফোনের মধ্যে ক্লাস করছে, তো স্যার হয়তো কিছু শেয়ার করে পড়াচ্ছেন, অপ্রয়োজনীয় মেসেজ করছে, সেই মেসেজগুলো সে পড়ানোর উপর দিয়ে চলে আসছে। তো বলবো সবাইকে কোঅপারেশন, মানে সবার দিক থেকে যেন সেই কোঅপারেশন থাকে, যাতে করে ক্লাসটা সব দিক থেকে সুন্দর হয়। একটু বোঝার চেষ্টা করো। আমি ডেফিনেটলি বলতে পারি 1.5 ঘন্টা পর তুমি একটা ওয়ে খুঁজে পাবে, একটা পাথ খুঁজে পাবে। জিওগ্রাফির একটা অন্যরকম ফ্লেভার তুমি পাবে আজকের ক্লাসের পর, এটা আমার অ্যাজাম্পশন থাকলো। ক্লাস শেষ হওয়ার পর আমি তোমার থেকে ফিডব্যাক নিয়ে নেবো। একটু ক্লাসটা মন দিয়ে শোনো, স্যারকে একটু প্লিজ কোঅপারেট করবে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন না, আনমিউট করতে পারবেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার। আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তোমার হচ্ছে যে সুস্থ আছো। আগামী দিনগুলো তোমাদের জন্য আরো সুখকর হবে আমি জানি। 2026-এর তোমার হচ্ছে যে এটা আছে, নিউ ইয়ারটা সবেমাত্র গেছে আমরা জানি। 365 দিন, আগামী 365 দিন সেগুলো সম্পূর্ণ তোমাদের। সেই 365 দিন আরো সুন্দর করে সাজাতে হবে, আরো ভালো করে সাজাতে হবে, খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে। দেখো ক্লাসটা সব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি একদম শোনো। ক্লাসের মধ্যে যার কোনো জানার কিছু থাকবে, তোমার যে কিছু কোয়ারিজ থাকলে তোমরা সেদিক থেকে নিজেদেরকে বলতে পারো আমাকে ওই মেসেজের মাধ্যমে। আমি সেটা তোমাদের রিপ্লাই দেবো প্রয়োজন মতো, এবং একদম শেষে গিয়ে কোশ্চেন অ্যান্সার গুলো আলোচনা হবে। সেই কোশ্চেন অ্যান্সার গুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, দেখো এটা তোমাদের হচ্ছে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? নিশ্চয় স্ক্রিনটা দেখতে পাচ্ছ, সাউন্ডটা শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই? তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই? বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। তাহলে এইটা আমাদের মন দিয়ে শুনতে হবে। চলো এরপরে কি আছে দেখো। আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে, আজকে টপিকের ওপরে যাওয়ার আগে, টপিকের কাছে যাওয়ার আগে আমি যেটা বলবো তোমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের যে WBCSC পরীক্ষা আছে, বা যে সিলেবাসের উপর পরীক্ষাটা হয়, তার প্যাটার্ন গুলো কি কি আছে, সিলেবাস সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন থাকবে, এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির, ওয়েস্ট বেঙ্গলের যে সিভিল সার্ভিসের পরীক্ষাটা আছে সেটা ছাড়াও আরো 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 বেশ কিছু পরীক্ষা আছে, সেইগুলো নিয়েও আমরা আলোচনা করব, ঠিক আছে? দেখো তারপরে দেখো, সবার প্রথমে আমি তোমার হচ্ছে যে প্রিলিমস এর যে পার্টটা আছে সেটা এখানে দেখো দেওয়া আছে এখানে।
পরপর সবার প্রথমে ডব্লিউবিসিএসসি যে প্রিলিমস এর পার্টটা আছে সেখানে দেখো দেওয়া আছে কি আমাদের মূলত 8টা টপিকের উপরে থাকবে, 8টা টপিক 25 মার্ক করে 200 মার্কসের পরীক্ষা হবে। 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ কম্পোজিশন আছে 25 মার্কসের। তারপরে আছে জেনারেল সায়েন্সের যে পার্টটা আছে সেখানে আছে 25 মার্ক। তারপরে আছে কারেন্ট ইভেন্টস ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, সেটা আছে 25 মার্ক। তারপরে আছে হিস্ট্রি, হিস্ট্রি এটা মূলত যে 25 মার্ক এখানে দেওয়া আছে সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট আর মিডিয়াভেলের পার্টটা আছে, ঠিক আছে, অ্যানসিয়েন্ট মিডিয়াভেলের পার্ট 25 মার্কস। তারপরে আছে দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স উইথ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি এবং জিওগ্রাফির যে ইন্ডিয়ার যে রিজিওনাল পার্টটা আছে সেই পার্ট থেকে 25 নাম্বার থাকবে কোশ্চেন। তারপরে থাকবে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ার পলিটি এবং ইকোনমিক্স যে পোর্শনটা আছে সেখান থেকে 25 মার্কস থাকবে। তারপরে থাকবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, আমাদের আমাদের হিস্ট্রি যে মডার্ন পার্টটা আছে সেখান থেকে 25 মার্কস থাকবে। তারপরে আছে জেনারেল মেন্টাল এবিলিটি, সেখান থেকে 25 মার্কস থাকবে, মানে জিআই এবং ম্যাথের পোর্শন থেকে 25 মার্কস থাকবে। তাহলে এই 25 করে 8টা পার্ট 200 মার্কসের পরীক্ষা হবে। একটা জিনিস বলে দিই, এখানে যে হিস্ট্রির পার্টটা আছে সেই হিস্ট্রির পার্টে আমাদের দেখো অ্যানসিয়ান মিডিয়েভেল এবং মডার্ন পার্ট 3টে পার্ট মিলিয়ে আছে 50 মার্কস। মূলত এখানে মানে তোমার হচ্ছে যেটা মোটামুটি যারা পরীক্ষা দাও তারা জানবে যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যে পার্টটা আছে বা মডার্ন পার্টটা আছে সেখান থেকে মূলত কোশ্চেন গুলো বেশি থাকে, ঠিক আছে। এটা দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রিলিমস এর পার্টটা হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেন্স এর পার্টটা। মেন্স এর যে পার্টটা আছে সেটা কি আছে দেখো এখানে, এখানে সবার প্রথমে 4টে গ্রুপ আছে। এখানে দেখো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, কম বেশি সকলেই জানো। এখানে সবার প্রথমে যে পার্টটা আছে সেটা হচ্ছে কি না ইংরেজি বাংলার পার্ট, সেখানে 200 মার্কস এবং ইংরাজি 200 মার্কস। এটা দুটো মিলিয়ে তোমার হচ্ছে যে কম্পালসারি পেপার যেটা থাকবে সেটা প্রত্যেকটা গ্রুপের জন্যই সেম থাকবে। তারপরে জিএস পেপার 1 থাকবে, জিএস পেপার 1 যেটা সেখানে হিস্ট্রি জিওগ্রাফির পার্ট থাকবে 200 করে নাম্বার থাকবে প্রত্যেকটা গ্রুপের জন্য সেম। জিএস পেপার 2 যেটা আছে সেখানে সায়েন্স, স্ট্র্যাটেজিক এর পোর্শন বা তোমার কারেন্ট ডিফেন্স এইগুলো যেগুলো আছে সেখানে জিএস পেপার 2 তে থাকবে 200 মার্কস প্রত্যেকের জন্য সেম। তারপরে যা থাকবে হচ্ছে যে আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে পলিটি এবং ইকোনমির যে পার্টটা আছে সেটা 200 মার্কস করে প্রত্যেকটা গ্রুপের জন্য। এবং তারপরে আছে ম্যাথ এবং জিআই, সেখানে আছে 200 মার্কস করে প্রত্যেকটা সেম, প্রত্যেকটা গ্রুপের জন্য সেম। তাহলে এই পার্টটা হচ্ছে যে এখন পর্যন্ত এতদূর পর্যন্ত নাম্বার 6 পর্যন্ত সকলের জন্য সেম, যে কোনো গ্রুপের জন্য তোমার হচ্ছে যে একই নাম্বার ডিভিশন আছে। তারপরে দেখো অপশনাল সাবজেক্ট আছে শুধুমাত্র গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য 400 মার্কস করে থাকবে, দুটো পেপার থাকবে। এটা প্রত্যেকটা তোমার হচ্ছে যে প্রত্যেকে নিজেদের মতো করে সাবজেক্ট চুজ করতে পারো, তোমরা সেই সাবজেক্টের উপরে 400 মার্কসের পরীক্ষা দেবে। এবং তারপরে আছে পার্সোনালিটি টেস্ট, যেটা তোমার হচ্ছে গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য 200 মার্কস, গ্রুপ সি এর জন্য 150 এবং গ্রুপ ডি এর জন্য 100। এটা হচ্ছে মেন্সের টপিক, মেন্সের যে টপিকের উপর পরীক্ষাটা হয় সেটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। এই গেল আমাদের ডব্লিউবিসিএস এর পোর্শন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের। এখানেও দেওয়া আছে, প্রত্যেকটা ধরে ধরে বলার দরকার নেই, তোমরা বুঝতে পেরেছো। সাবজেক্ট, মার্কস এবং তার টাইম ডিউরেশন সবগুলো দেওয়া আছে। তারপরে দেখো মিসলেনিয়াস এর মেইন এক্সামের প্যাটার্ন যেটা আছে সেটাও এখানে দেওয়া আছে। তারপরে দেখো পিএসসি ক্লার্কশিপ কিছুদিন আগেই তোমার হচ্ছে মেন্স হয়ে গেছে আমরা জানি, এরপরে আবার হবে। সেখানে নাম্বার ডিভিশনটা এখানে দেওয়া আছে, দেখো পরপর দেওয়া আছে, পার্ট 1 এবং পার্ট 2 দুটোর ক্ষেত্রে দেওয়া আছে। তারপরে হচ্ছে ফুডের পরীক্ষা, যেটা ডব্লিউবিসিএস এর মতোই মানে আমাদের ডব্লিউবিপিএসসি এর যে পরীক্ষা, অন্য একটা পরীক্ষা সেটা হচ্ছে পিএসসি ফুড, সেই পরীক্ষাটা আছে। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে এমভিএস এর পরীক্ষা, ঠিক আছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর এমভিআই এর পরীক্ষা, সেটা আছে এখানে। আচ্ছা, তারপরে দেখো আমাদের আসল টপিকটা যেটা, সেটা আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে, ভারতের ভূগোলের উপরে আছে। এখানে আমাদের ভূগোলের যে পার্টটা আছে সেই ভূগোলের পার্ট আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, তোমরা সকলেই জানো। একটা হচ্ছে প্রাকৃতিক পার্ট, প্রাকৃতিক, আর একটা হচ্ছে আঞ্চলিক পার্ট, আঞ্চলিক পার্ট। আচ্ছা, প্রাকৃতিক এবং আঞ্চলিকের মধ্যে পার্থক্যটা কি আছে? প্রাকৃতিক পার্টের মধ্যে তোমরা সকলেই জানো আমাদের যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, আমাদের সোলার সিস্টেম বা সৌরজগৎ, তারপরে হচ্ছে যে শিলা বা ইন্টেরিয়ার অফ আর্থ, আর্থকোয়েক, এইগুলো নিয়ে হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আর আঞ্চলিক ভূগোল বলতে রিজিওনাল পার্টের মধ্যে পড়ছে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল। আমাদের এই ভারতের যে ভূগোলটা আছে এটাই মূলত
ইনক্লুডিং পশ্চিমবঙ্গের ভূগোল, এই দুটো পার্ট মিলিয়েই হচ্ছে ডব্লিউবিসিএস এর আমাদের জিওগ্রাফির সিলেবাসটা আছে। খুব ভালো করে মনে রাখতে হবে আঞ্চলিক পার্টের মধ্যেই আমাদের সীমাবদ্ধ হচ্ছে আমাদের সিলেবাস ডব্লিউবিসিএস এর। এখানে কি কি পড়তে হয় ভারতের ভূগোলের মধ্যে? দেখো, ভারতের রাজনৈতিক এবং ভূপ্রাকৃতিক বিভাগগুলো আছে, ভারতের নদ নদীগুলো আছে, ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ আছে, ভারতের মৃত্তিকা বা সয়েল, ভারতের কৃষিকাজ বা এগ্রিকালচার আছে, ভারতের খনিজ সম্পদ আছে, শক্তি সম্পদ আছে, ভারতের শিল্প আছে এবং ভারতের পরিবহন ব্যবস্থা আছে। এইগুলো হচ্ছে ভারতের ভূগোলের মধ্যে বা আঞ্চলিক পার্টের মধ্যে পড়ছে। এবং সবশেষে যেটা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা পশ্চিমবঙ্গের ভূগোল। এই পশ্চিমবঙ্গের ভূগোলে আমরা ভারতের ক্ষেত্রে যা যা পড়েছি এই সবগুলোই আমরা পশ্চিমবঙ্গের ভূগোলের ক্ষেত্রে পড়ব। খুব ভালো করে মনে রাখতে হবে। যাই হোক না কেন, আচ্ছা, জিওগ্রাফির তোমার হচ্ছে যে সিলেবাসটা, সেটা মোটামুটি সকলের ক্ষেত্রে অবগতি হয়েছে, সকলেই বুঝতে পেরেছো। একটা জিনিস বলে দিই, কোনো সাবজেক্টেই ভয় পাবে না। পরিষ্কার করে একটা জিনিস মনে রাখতে হবে, যে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, হোয়াট এভার, কোনো কোনো কিচ্ছু ম্যাটার করবে না। আমরা জানি, প্রত্যেকেই জানি, আমরা যদি একটু ভালো করে সিলেবাসটা খেয়াল করি, দেখো এগুলো সব 9-10-এ, ক্লাস 9-10-এ তোমরা করে আসছো। তার মানে কি এই হলো যে 9-10-এর যে সিলেবাস আছে সেই অনুযায়ী পড়লে হবে? তা নয়, আমাদের আরো একটু ডিটেলসে পড়তে হবে, আর একটু এগিয়ে গিয়ে পড়তে হবে, তবেই তো হবে। এটা বলে দেওয়ার কিছু নেই। এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে আমি আরো আরো একবার বলে দিচ্ছি তোমাদের, আমি প্রত্যেকের জন্য একই রকম ভাবে বলি, যে চাকরি পাওয়ার ক্ষেত্রে 3টে প্যারামিটার কাজ করবে। একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে লক্ষ্য, এবং আরেকটা হচ্ছে অধ্যাবসায়। এই 3টে প্যারামিটার ঠিক রেখে যে পড়াশোনা করতে পারবে আগামী দিন, তার জন্য অনেক বেশি সুখকর হবে। আমি বারবার করে বলছি, এই 3টে প্যারামিটার। একটা জিনিস আমি বলে দিই পরিষ্কার করে, তোমরা তো ধরে নিই প্রত্যেকেই নিউ কামার, একদম নতুন তোমরা। আমি এই জায়গা থেকে, স্টুডেন্টরা আমার কাছে স্টুডেন্ট হচ্ছে শেষ কথা, আমার আর কিচ্ছু না। দেখো, একজন স্টুডেন্ট সে পড়াশোনা করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো পড়াশোনা করবে, এবং একদম শেষে গিয়ে একটা চাকরি পেয়ে বেরোবে, সেটা হচ্ছে আমাদের সাকসেস। আমরা যারা পড়াই, আমরা যারা গাইড দিই তোমাদের, আমাদের সাকসেসটা হচ্ছে সেইখানে। এবং সেটা পাওয়ানোর জন্য আমরা সর্বোপরি চেষ্টা করি। কিন্তু সব থেকে বড় কথা, একটা ছোট্ট গাছ একটা বড় গাছে পরিণত হওয়ার জন্য যেমন জল লাগবে, যেমন সার লাগবে, যেমন আমরা আমাদের তরফ থেকে দেবো তোমাদের, সেই রকম নিজেকে বাঁচিয়ে রাখার বা নিজের জেদে নিজেকে বড় করার চেষ্টা, জেদ, এটা কিন্তু নিজেদের থাকতে হবে। সব সময় মনে রাখতে হবে, চাকরি পাওয়া বা চাকরি, সরকারি চাকরি কোনো ওষুধ নয়। তুমি রাত্রিবেলা খেয়ে ঘুমোলে সকালবেলা উঠে চাকরি পেয়ে গেলে, এরকম ব্যাপারটা নয়। বা রাস্তায় পড়ে নেই, তুমি টুক করে তুলে পকেটে পুরে নিলে, এই জিনিসটা কিন্তু সরকারি চাকরি নয়। সরকারি চাকরি অনেকটা, মানে তোমার হচ্ছে যে মানে মানুষের কাছে একটা স্বপ্ন, ঠিক আছে? সেই জায়গা থেকে নিজের স্বপ্নকে সিকিওর করতে, নিজেদের মানে তোমার হচ্ছে ভবিষ্যৎকে অনেক বেশি মসৃণ করতে, তোমাদের এই 3টে প্যারামিটার কিন্তু ফলো করতে হবে। বারবার করে বলছি। আলটিমেটলি তুমি কোনোদিন ভেবেছো যে তোমার হচ্ছে যে একটা সময় তো সরকারি চাকরির পরীক্ষার জন্য না, একটা সময় বোর্ডের পরীক্ষার জন্য আমরা কতটা পরিশ্রম করেছি? তখন বাবা মা আমাদের পেছনে থাকতো, আমাকে বলতো, আমাদের বলতো, পড়ার জন্য বলতো, এবং তাতে ভালো রেজাল্ট করলে বাবা মা খুশি হতেন। সেই দিনটা কিন্তু এখন আর নেই। বাবা মা জানে, বিশ্বাস করে, বা আমাদের গুরুজনরা যারা আছে আছে তোমাদের মাথার উপরে, তারা বিশ্বাস করে যে ছেলে এখন বুঝেছে বা ছেলে মেয়ে এখন বুঝেছে, সে তার নিজের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হয়েছে, তাহলে এই বিশ্বাসটা তারা রেখেছে। তাহলে সেই বিশ্বাসটা রেখে তোমাকে পড়তে হবে, এবং তার আরো একবার তাদেরকে খুশি করাতে হবে। এটা মনে রাখতে হবে সবসময়। কোনোদিন এই যে পড়াশোনা করেছো, শুরু করেছো, এখন থেকে পথ চলা শুরু হয়েছে, আমি ধরে নিচ্ছি এখন থেকেই পথ চলা শুরু হয়েছে, ইউ শুড বি থ্যাঙ্কফুল টু গড। তার কারণ ভগবান কিন্তু সকলকে এই পথে নামায়নি, তোমাদেরকে চুজ করা হয়েছে। তোমরা তোমরা তোমার এই পথে নেমেছো ভগবানের জন্য, বা ভগবানের তোমাদের মনে করেছে কেপেবল বলে, কোয়ালিটি আছে বলে তোমাদের মনে করেছেন, তাই তোমরা এই পথে। আরো 5টা ছেলে, চরকে বসা ছেলে বা চায়ের দোকানে আড্ডা মারা ছেলের মতো তো নয়, বা মেয়ের মতো নয়। তোমাদের লাইফস্টাইল, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ হবে এখন অন্যরকম হবে। মনে রাখতে হবে বারবার করে, তোমরা আর 5টা ছেলে মেয়ের মতো নয়। দেখো, যাই বলো না কেন, যাই বলি না কেন, একটা জিনিস মনে রাখতে হবে, পড়াশুনো করলে তবে তুমি সাকসেস পাবে, তা নাহলে নয়। এটা মাথায় রাখতে হবে, বারবার করে বলছি। ঠিক আছে? সেই পথ ধরে এগোতে হবে, যথেষ্ট ধৈর্য রাখতে হবে, নিজের লক্ষ্যটা স্থির রাখতে হবে, এবং সেই লক্ষ্য স্থির রেখে সেই লক্ষ্যটাকে ভালোবেসে পড়াশোনা করতে হবে। তার বাইরে আর কিচ্ছু না। আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছেলে মেয়ে চাকরি পাবে। আমি বিশ্বাস করি। তোমাদের কারোর ক্ষমতা আছে আমার এই বিশ্বাসটাকে ভুল প্রমাণ করার? কারোর ক্ষমতা নেই। আমি জানি, বা তোমরা জানো,
যে স্যার যেটা বলেছেন সেটা তোমাদের জন্য বা আমাদের জন্য বলেছেন, এটা মনে রাখতে হবে। আমি বিশ্বাস করি প্রত্যেকে চাকরি পাবে, এবং মানে তুমি যদি একটু লজিক্যাল হতে একটু যুক্তিসঙ্গত ভাবে পড়াশোনা করো, নিজের লাইফস্টাইলকে মেনটেন করো না, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব একটা বেশি কাঠখড় পোড়াতে হয় না। বারবার করে বলছি, একটু ভালোবেসে পড়তে হবে, একটু যত্ন সহকারে নিজের ভবিষ্যৎকে ভালোবেসে সচেতন রেখে পড়তে হবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না, চাকরি পাবে, প্রত্যেকে চাকরি পাবে। প্রত্যেকে চাকরি পাবে, কেউ এই 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 তোমার হচ্ছে যে পথ থেকে ডিস্ট্রাক্টেড হবে না। ঠিক আছে, ভয়টা সেইখানটাতেই, মানে এখন বলতে গেলে এখন অনেকটা সময় চলে যাবে, কিন্তু একটা জিনিস খুব মাঝে মাঝে এটা মানে ভয়ের একটা কারণ, আমরা যারা পড়াই তাদের ক্ষেত্রেও, যে ছেলে মেয়েগুলো পড়া শুরু করলো, কিছুদিন পরে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে অন্যদিকে চলে গেল। এরকমটা কোনোদিন করতে যাবে না, কোনোদিন। কারণ তোমরা যে জ্ঞানটা অর্জন করবে তার তো একটা ইউটিলাইজেশন আছে, তার তো একটা প্রয়োগ আছে। তোমরা কোথায় প্রয়োগ করবে? কোথায় প্রয়োগ করবে বলো? তোমার ভালোবেসে যে চেয়ারটাকে ভালোবেসে তুমি পড়তে শুরু করেছিলে, সেই চেয়ারটায় বসার পর তার প্রয়োগটা হবে। মনে রাখতে হবে, দশের দেশের জন্য কাজ করতে হবে, একজন সিভিল সার্ভেন্ট হতে হবে, একজন ভালো চাকরি মানে তোমার হচ্ছে যে প্রাপক হতে হবে, তবেই তো গিয়ে প্রয়োগটা হবে। এই প্রয়োগটা আমাদের কাজে লাগাতে হবে, ইউটিলাইজেশন করাতে হবে। আমি তো আর বাচ্চা পড়ানোর জন্য পড়ছি না, এত জ্ঞান অর্জন করছি না। মনে রাখতে হবে সব সময়, খুব ভালো করে পড়াশোনা করতে হবে, দেখবে ঠিক পাবে, চাকরি হতেই হবে, হতে বাধ্য। এরপরের দিকে আবার আলোচনা করব। তারপরে তোমার হচ্ছে অনেক কিছু আছে, কোশ্চেন অ্যান্সার গুলো আলোচনা করার সময় সকলের সাথে সাথে সাক্ষাৎ হবে, মোটামুটি কোনো অসুবিধা নেই। দেখো, এরপরে আমাদের যে টপিকটা আছে, সেই টপিকটা কি আছে? টপিকটা হচ্ছে আমাদের এই ইন্ডিয়ান মনসুন বা ভারতের ক্লাইমেট বা জলবায়ু। এই জলবায়ুর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইন্ডিয়ান মনসুন বা ভারতের মৌসুমী বায়ু, এবং তার রিলেটেড বেশ কিছু ইনফরমেশন, সেইগুলো আমরা আমাদের আজকে ক্লাসের মধ্যে রেখেছি। খুব ভালো করে মন দিয়ে দেখো, দেখবে কোনো অসুবিধা হবে না। আজকের ক্লাসের পরে ইন্ডিয়ান মনসুন সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা তৈরি হয়ে যাবে। তাহলে সবার প্রথমে যেটা আছে সেটা কি আছে দেখো, আমাদের যে ক্লাইমেট আছে, ক্লাইমেট, ঠিক আছে, সেই ক্লাইমেট কথার অর্থ হচ্ছে জলবায়ু। আচ্ছা, জলবায়ু এবং আবহাওয়ার মধ্যে পার্থক্য কি, বেসিক ডিফারেন্সটা কি? আমি জাস্ট বলে দিই, সকলেই কম বেশি জানো। একটা হচ্ছে ওয়েদার, একটা হচ্ছে ওয়েদার, আর একটা হচ্ছে ক্লাইমেট। এই ওয়েদারটাকে বলা হয় আবহাওয়া, এটা হচ্ছে আবহাওয়া, আবহাওয়া, এবং এটা হচ্ছে যে আমাদের জলবায়ু। আবহাওয়াটা হচ্ছে কিরকম? আবহাওয়াটা হচ্ছে কোনো একটা ছোট্ট একটা জায়গার তোমার হচ্ছে যে একটা সাময়িক সময়ের জন্য তার যে অ্যাটমসফেরিক চেঞ্জটা হয়, সেটাই তার আবহাওয়া। মানে তুমি সকালবেলা দেখেছো খুব ঠান্ডা, ঠিক আছে, মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘাচ্ছন্ন ওয়েদার, কিছুক্ষণ পরে দেখবে আবার রোদ বেরিয়েছে। আবার বর্ষাকালে দেখবে কখনো রোদ বেরোচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, একই দিনে একই সময়ের মধ্যে তোমার হচ্ছে যে একটা মানে সার্টেন টাইমের ডিফারেন্সে তোমরা দেখবে অ্যাটমসফেরিক চেঞ্জ গুলো হয়, সেটা হচ্ছে ওয়েদার। সেই কারণে দেখবে খবরের কাগজে প্রত্যেক দিনের ওয়েদারের রিপোর্ট আমরা বেরোই, প্রত্যেকদিন পাই আমরা। টিভিতে দেখবে সকালে একরকম ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে, বিকেলে আরেক রকম ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে। তাহলে ওয়েদারটা চেঞ্জ হয়, সাময়িক সময়ের জন্য সেটা স্থায়ী থাকে, এবং সেটা ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। ছোট জায়গার মধ্যে, আমি যে এখানে আছি পূর্ব মেদিনীপুরে, আমাদের একরকম ওয়েদার হতে পারে, তোমরা যারা হাওড়া হুগলি বা নর্থ বেঙ্গলে বসে আছো, তাদের আলাদা রকম ওয়েদার হতে পারে, অবভিয়াসলি হবে। আর ক্লাইমেটটা কি? ক্লাইমেটটা হচ্ছে এভারেজ ওয়েদার কন্ডিশন। এভারেজ ওয়েদার কন্ডিশন মানে আবহাওয়ার গড় কোথায়, না কোনো একটা বড় জায়গাতে এবং দীর্ঘ সময়ের, প্রায় 30 থেকে 35 বছরের যে গড় আবহাওয়া কোনো একটা বৃহৎ জায়গার, সেটাই হচ্ছে ক্লাইমেট। তুমি ছোটবেলাতে ক্লাস 9-10-এ যে ইন্ডিয়ান ক্লাইমেট পড়েছো, ভারতের জলবায়ু কি? ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু হচ্ছে ভারতের জলবায়ু। আজকে যখন জলবায়ু পড়ছো, তখন তো একই জিনিস পড়ছো, তাহলে জলবায়ু কি চেঞ্জ হয়েছে? হয়নি। জলবায়ু চেঞ্জ হয়ে গেলে সেটা আমাদের পরিবেশের জন্য, আমাদের প্রকৃতির জন্য খারাপ, এবং সেই জলবায়ু যাতে চেঞ্জ না হয় তার জন্য কত সামিট হয় এরকম আমরা জানি, ইন্টারন্যাশনাল সামিট হয়, ন্যাশনাল সামিট হয়, আমরা জানি এরকম হয়। তাহলে ওয়েদার এবং ক্লাইমেটের মধ্যে পার্থক্য, বেসিক পার্থক্যটা কি, সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর যেটা জানবো সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং ইন্ডিয়ান ক্লাইমেট, মানে বেশ কিছু উপাদান আছে, বেশ কিছু ফ্যাক্টর আছে, যেটা ইন্ডিয়ান ক্লাইমেটকে তোমার হচ্ছে যে এফেক্ট করে। কি কি ফ্যাক্টর গুলো আছে? সবার প্রথমে আসি ল্যাটিটিউড। খুব মন দিয়ে শোনো, খুব ইন্টারেস্টিং, দারুণ জিনিস, খুব মজাদার জিনিস, ল্যাটিটিউড। ল্যাটিটিউড মানে আমি যদি দেখি, ল্যাটিটিউড হচ্ছে যে আমাদের পৃথিবী তো এরকম আছে, পৃথিবীর দেখবে তোমরা যদি গ্লোব কনসিডার করো বা কোনো একটা ম্যাপ কনসিডার করো, তাহলে দেখবে ওপর নিচে এরকম করে বেশ কিছু প্যারালাল আছে।
বেশ কিছু প্যারালাল। একদম মাঝামাঝি যেটা আছে সেটা হচ্ছে 0 ডিগ্রি, তারপরে এই 1 2 3 4 করে করে একদম 90 ডিগ্রি পর্যন্ত, আর এখানে দক্ষিণের দিকে 90 ডিগ্রি পর্যন্ত। এই যে ল্যাটিটিউড গুলো আছে, ল্যাটিটিউড গুলো কেন তোমার হচ্ছে যে ইন্ডিকেট করা হয়? কোনো একটা জায়গা, কোনো একটা প্লেস, তার কোঅর্ডিনেশন জানতে, তার অবস্থান জানতে এই ল্যাটিটিউড বা লংজিটিউড আমাদের লাগে। লংজিটিউডের প্রসঙ্গটা এখন আসবো না, লংজিটিউড আমাদের ফ্যাক্টর হিসেবে কাজ করে না, করে কে? সেটা হচ্ছে অক্ষরেখা। এই অক্ষরেখাগুলো কিভাবে চেঞ্জ হয়, মানে কি কিভাবে আমাদের ফ্যাক্টর করে, ফ্যাক্টর হিসেবে কাজ করে। মনে রাখতে হবে, এটা যদি 0 ডিগ্রি হয়, নিরক্ষীয় অঞ্চল হয়, নিরক্ষরেখা হয়, সেই নিরক্ষরেখা থেকে উত্তরে এবং দক্ষিণের দিকে গেলে সবসময় মনে রাখতে হবে ক্লাইমেটের চেঞ্জ হবে, কিরকম? ঠান্ডা হবে। আমরা যারা ক্রান্তীয় অঞ্চলে রয়েছি বা আমরা যারা নিরক্ষীয় অঞ্চলে রয়েছি, সেখানে টেম্পারেচার অনেক বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু পোলার রিজিয়ন বা মেরু অঞ্চলে যে অবস্থান কোনো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর থেকে। তাহলে আমি যদি একটা জায়গা থেকে অন্য জায়গাতে উত্তর দক্ষিণে আমি যাই, ভিজিট করি, তাহলে ক্লাইমেটের আমি ডিফারেন্সিয়েট দেখতে পাবো। মানে এটা বুঝতে হবে যে একটা ল্যাটিটিউড বা একটা অক্ষরেখার উপর যত জায়গা অবস্থান করবে, যত জায়গা আছে, একটা ল্যাটিটিউডের উপর যত জায়গা আছে, প্রত্যেকের ক্লাইমেট সমান হবে, প্রত্যেকের ক্লাইমেট সমান হবে। এবার ইন্ডিয়া যদি দেখি, তাহলে এই যদি ইন্ডিয়া হয়, আমি যদি একটা ইন্ডিয়ার একটা ছোট দেখে ছবি এঁকে নিচ্ছি, এখানে এখানে একটা ইন্ডিয়ার এখানে ছবি আছে। এই ইন্ডিয়ার একদম মাঝ বরাবর, আমাদের ইন্ডিয়ার একদম মাঝ বরাবর এইরকম করে গেছে আমাদের 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, যেটাকে ট্রপিক অফ ক্যান্সার বলি, যেটাকে কর্কট ক্রান্তি রেখা বলি। এই ট্রপিক অফ ক্যান্সার থাকার কারণে এর নিচের দিকের যে পোর্শন আছে এটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়নের মধ্যে পড়ে, আর উপরের দিকের যে পোর্শন আছে সেটাকে সাব ট্রপিক্যাল রিজিয়নের মধ্যে ফেলি আমরা। ট্রপিক্যাল আর একটা হচ্ছে সাব ট্রপিক্যাল। একটু ভালো করে যদি দেখি, তাহলে পৃথিবীর এরকম অনেকগুলো তোমার হচ্ছে যে জোন আছে, ক্লাইমেটিক জোন আছে। একদম মাঝের দিকের পোর্শন যেটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে যে টরিড জোন বলে, টরিড জোন। এখানে টেম্পারেচার অনেক বেশি হয়। এই টরিড জোনের মধ্যে আমাদের নিচের দিকের পোর্শনটা থাকে, টেম্পারেচারটা বেশি হয়। আবার উপরের দিকের এই যে পোর্শনটা আছে, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটাকে বলা হয় টেম্পারেট জোন। এখানে শীত এবং তোমার গরমের তোমার হচ্ছে ভ্যারিয়েশন খুব একটা বেশি থাকে না, টেম্পারেট, মডারেট, ঠিক আছে, নাতিশীতোষ্ণ যেটা বলবো আমরা। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা ভারতের উপরের দিকের মধ্যে রয়েছে। তাহলে এই যে 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড বা কর্কট ক্রান্তি রেখা, এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এরকম কত অক্ষরেখা আছে আমাদের ভারতের মধ্যে দিয়ে, প্রত্যেকেই একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। জিনিসটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমি জানি, আমি বিশ্বাস করি তোমাদের পরিষ্কার হয়েছে। আর চিন্তা করার কিচ্ছু নেই। এইগুলো যে আলোচনা হচ্ছে, এগুলো তোমাদের আবার সাবজেক্ট ওয়াইজ যখন ক্লাস হবে, তোমাদের টপিক ওয়াইজ যখন ক্লাস হবে, তখন গিয়ে আবার ডিটেলসে পড়বো এগুলো। খুব ভালো করে ডিটেলসে পড়বো, ছবি ধরে 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 সবগুলো পড়বো। হয়েছে? আর আমার পিডিএফটা যেটা আছে সেটা হচ্ছে বাংলাতে আছে। আমি যখন পড়াবো, যখন ক্লাসের মধ্যে তোমাদের আলোচনা করাবো, তখন ইংরেজি ধরে ধরে করাবো এবং বাংলার পিডিএফও দেবো। বাংলা ইংরেজি দুটোর পিডিএফই থাকবে, কোনো অসুবিধা হবে না, তোমাদের কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র ওই একটা আবদার থেকে গেল আমাদের প্রত্যেকের তরফ থেকেই, আমার প্রত্যেকটা স্টুডেন্ট যেন ভালো পড়াশোনা করে, প্রত্যেকটা স্টুডেন্ট যেন একটু কথা মেনে চলে, আর কিচ্ছু না, আর কিচ্ছু লাগবে না। একদম শেষে গিয়ে দেখবে প্রত্যেকে চাকরি পেয়ে যাবে। এরপরে দেখো, ডিস্টেন্স ফ্রম দ্য সি। এটা খুব ইন্টারেস্টিং, ডিস্টেন্স ফ্রম দ্য সি। ভারত যদি দেখি, ভারতের এইখানে একদম এই জায়গা থেকে গুজরাটের এই যে কচ্ছের রন থেকে একদম এখানে ওয়েস্ট বেঙ্গলের দীঘা মন্দারমণি পর্যন্ত, এই পুরোটাই হচ্ছে যে জলভাগের তোমার হচ্ছে যে কাছাকাছি অবস্থান করছে, মানে তার সেখানে কোস্টাল লাইন আমরা দেখতে পাবো। ঠিক আছে, এদিকে আছে অ্যারাবিয়ান সি, এদিকে আছে বে অফ বেঙ্গল, এদিকে আছে ইন্ডিয়ান ওসিয়ান। এবং যেই কারণে ইন্ডিয়া ইজ কল্ড তোমার হচ্ছে যে পেনিনসুলার কান্ট্রি। পেনিনসুলার কান্ট্রি কেন পেনিনসুলার বলা হয়? পেনিনসুলার বলা হয় জাস্ট কারণ কি না, উপদ্বীপীয় বলে, মানে 3 দিক জল দিয়ে ঘেরা আছে, তাই এটাকে পেনিনসুলার কান্ট্রি বলা হয়। যেই কারণে দেখা যায় যে সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে সকল তোমার হচ্ছে যে জায়গাগুলো থাকবে, সেই জায়গাগুলো ইন্টেরিয়ারের থেকে অনেক বেশি মডারেট ক্লাইমেট হবে। মানে আমি যদি রাজ্য হিসেবে কনসিডার করি, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, এই যে রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলোতে কি দেখা যাবে? মডারেট ক্লাইমেট দেখতে পাবো। মডারেট মানে নয় শীত নয় উষ্ণ, অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ু দেখতে পাওয়া যাবে, জাস্ট ডিউ টু প্রক্সিমিটি টু দা তোমার হচ্ছে যে ওসিয়ানিক রিজিয়ন, বা তোমার হচ্ছে জলভাগের কাছাকাছি অবস্থান করার জন্য। এবং একই রকম ভাবে
তুমি যত ভেতরের দিকে যাবে, তোমার হচ্ছে যত ভিতরের দিকে যাবে, মানে দিল্লি, পাঞ্জাব, গুজরাট, তোমার হচ্ছে যে হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, এইসব জায়গাতে যাবে, তুমি দেখবে প্রচুর সেখানে টেম্পারেট ক্লাইমেট দেখতে পাবো। মানে গরমের সময় যেমন গরম পড়বে, ঠান্ডার সময় তেমন ঠান্ডা পড়বে। তোমাদের বাড়ির কাছাকাছি বা বাড়ির ফ্যামিলির কেউ যদি দিল্লিতে থাকে, তুমি দিল্লিতে এখন যে আছে তাকে জিজ্ঞেস করবে যে তোমাদের ওখানে এখন ঠান্ডা কেমন, বলবে যে মাঝে মাঝে মাইনাসে চলে যায়, মাঝে মাঝে এখানে বরফ পড়ে। ঠিক আছে, দিল্লির কাছাকাছি জায়গাতে এখানে টেম্পারেচার ডিস্টেন্স ফ্রম দ্য সি, সমুদ্রের তীরবর্তী হওয়ার কারণে আমাদের মডারেট টেম্পারেচার, শীতের সময় খুব একটা বেশি ঠান্ডা পড়ে না, গরমের সময় খুব একটা বেশি গরম পড়ে না। কিন্তু যত দূরে যাব, যত সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে দূরে যাব, তত দেখবো এক্সট্রিম ক্লাইমেট দেখতে পাবো, এক্সট্রিম, চরম ভাবাপন্ন জলবায়ু। গরমের সময় প্রচুর গরম পড়ে, ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা পড়ে। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার? বেশ, আমি জানি ক্লিয়ার, পরে গিয়ে আলোচনা হবে আরো ডিটেলসে গিয়ে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অল্টিটিউড। অল্টিটিউড, অল্টিটিউড মানে, অল্টিটিউড মানে উচ্চতা। ঠিক আছে, উচ্চতা কিভাবে আমাদের ফ্যাক্টর হিসেবে কাজ করে একটু যদি ভালো করে দেখি। আমি এইখানটাতে একটা ইন্ডিয়ার একটা ছবি আসো, এইখানটাতে ধরো এইটা ইন্ডিয়ার একটা ছবি, কোথায় গেল দেখি, হ্যাঁ ধরো এই ইন্ডিয়ার একটা ছবি আছে, আমি এটা মোটামুটি কনসিডার করছি ইন্ডিয়ার ছবি আছে। ধরো এরকম করে একটা ল্যাটিটিউড গেছে, এরকম করে একটা ল্যাটিটিউড গেছে, একদম উত্তর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হয়েছে। এইখানে দেখো এই রাজস্থানের উপর দিয়ে এই যে ল্যাটিটিউডটা গেছে, রাজস্থানের উপর দিয়েও গেছে। আবার দেখো এখানে সিকিম আছে, এই সিকিম বা অরুণাচল প্রদেশ এর উপর দিয়েও গেছে। এবার তুমি বলো আমাকে, যে একটু আগে যে বললাম যে প্রশ্ন আসতেই পারে যে স্যার তাহলে তোমার হচ্ছে যে রাজস্থান আর সিকিমের ক্লাইমেট তো সেম হওয়া উচিত, কারণ আপনি বললেন এক্ষুনি যে একই অল্টিটিউড, তোমার হচ্ছে ল্যাটিটিউড বা একই অক্ষরেখায় যত জায়গা থাকবে প্রত্যেকের ক্লাইমেট সমান হবে। হ্যাঁ, সমান হওয়া উচিত ছিল তো, কিন্তু হয় না কেন? হয় না, তার কারণ সিকিম হিমালয়ান রিজিয়নে আছে, মানে তার উচ্চতা আমাদের রাজস্থানের থেকে অনেক বেশি, এবং যেই কারণে উচ্চতা বাড়ার সাথে সাথে টেম্পারেচার কমে, সেই কারণে সিকিমের টেম্পারেচার অনেক কম অ্যাজ কম্পেয়ার টু রাজস্থান। জিনিসটা ক্লিয়ার? তাহলে অল্টিটিউড বা উচ্চতা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এটা মনে রাখতে হবে। উচ্চতা বা অল্টিটিউড একটা ক্লাইমেটিক ফ্যাক্টর হিসেবে কাজ করবে, যে কারণে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলে প্রচুর তোমার হচ্ছে যে ঠান্ডা পড়ে। আমি যদি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ বা এখানে সিকিম, আমাদের নর্থ বেঙ্গল, এখন অনেক মানুষই ঘুরতে যাচ্ছে এই সময়টাতে। তারপর হচ্ছে যে অরুণাচল প্রদেশ, এইসব জায়গাতে যদি যাই, তাহলে দেখতে পাবো এখানে টেম্পারেচারটা অনেক কম হবে। তার কারণ এখানে অল্টিটিউড মানে হিমালয় পর্বতমালা আছে, হিমালয় পর্বতমালা থাকার কারণে এখানে অল্টিটিউডটা বেশি। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? আচ্ছা, আমি জাস্ট একটু তোমাদের কাছে চলে যাচ্ছি, তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা একটু জেনে নিই। কারোর কোনো সমস্যা নেই এতক্ষণ পর্যন্ত যা বলেছি? বুঝতে পেরেছো? বেশ 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 বেশ, আই এম ফ্রম নর্থ বেঙ্গল, হ্যাঁ শাহজাহান বলছে। বেশ বেশ, কোনোদিন সময় হলে তোমাদের ওখানে যোগাযোগ করে চলে যাবো, ঘুরতে চলে যাবো। ঠিক আছে, নর্থ বেঙ্গল খুব ভালো জায়গা লাগে, আমার খুব পছন্দের জায়গা। আমি পাহাড় ট্রেক করতে ভালোবাসি, যেই কারণে আমি নর্থ বেঙ্গলটাকে খুব ভালোবাসি, খুব পছন্দের একটা জায়গা। বেশ, আপাতত মোটামুটি কারোর কোনো সমস্যা নেই, তাই তো? বেশ বেশ বেশ, ঠিক আছে, একদম একদম। আচ্ছা, এরপরে আরো অনেক কিছু আছে, চলো কি কি আছে দেখি, চলো। এরপরে আছে রিলিফ, এরপরে আছে রিলিফ। রিলিফ, হোয়াট ইজ রিলিফ? রিলিফটা হচ্ছে যে আমাদের টপোগ্রাফি বলছে, টপোগ্রাফি। টপোগ্রাফি মানে কোথাও উঁচু কোথাও নিচু। আমাদের তো ইন্ডিয়া তো দেখি, ইন্ডিয়াতে কি দেখি আমরা, না উত্তরের পার্বত্য অঞ্চল আছে, তারপরে যদি একটু নিচের দিকে আসি সেখানে সমভূমি অঞ্চল আছে, মানে উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে যে আসাম উপত্যকা, পাঞ্জাব, এইসব জায়গায় সমভূমি আছে। তারপরে ধরো আমাদের প্ল্যাটিউ রিজিয়ন আছে, ভারতের একদম দাক্ষিণাত্যের অঞ্চলে, সেখানে মালভূমি অঞ্চল আছে। তাহলে এই যে টপোগ্রাফিক্যাল চেঞ্জ হচ্ছে, কোথাও 2000 মিটার, 3000 মিটার বা তারও বেশি উচ্চতা যুক্ত অঞ্চল, কোথাও একদম ফ্ল্যাট, কোথাও আবার তোমার হচ্ছে প্ল্যাটিউ রিজিয়ন আছে। এই যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলো থাকার কারণে এই যে টপোগ্রাফিক্যাল চেঞ্জেস হচ্ছে, এই চেঞ্জ হওয়ার কারণে ক্লাইমেটিক চেঞ্জ হবে। সবসময় মনে রাখতে হবে ক্লাইমেটিক চেঞ্জ হবে। শুধু তাই নয়, ক্লাইমেট বললে আমরা কি বুঝি? মূলত যেটা বুঝি সেটা হচ্ছে রেনফল এন্ড টেম্পারেচার, বৃষ্টিপাত এবং তাপমাত্রা। বৃষ্টিপাত এবং তাপমাত্রার তারতম্য তো আমরা দেখতে পাই। তুমি ধরো যদি পশ্চিম ঘাট পর্বতমালা না থাকতো, আমাদের
প্ল্যাটিউ রিজিয়নে যদি পশ্চিম ঘাট পর্বতমালা না থাকতো। ধরো এইখানটাতে এটা হচ্ছে যে ভারতের ম্যাপ, এখানটাতে পশ্চিম ঘাট পর্বতমালা আছে। এই পশ্চিম ঘাট পর্বতমালা না থাকলে এখানে মালাবার উপকূল, কোঙ্কান উপকূল বা এইসব জায়গাতে ভারতের ইন্টেরিয়ারে বৃষ্টি হতো না, খুব একটা বেশি বৃষ্টি হতো না। এখানে বৃষ্টিপাত হয় তার কারণ পশ্চিম ঘাট পর্বতমালা আছে। আবার দেখো হিমালয় পর্বতমালা, সেখানে হিমালয় পর্বতমালা থাকে বলেই সেখানে বৃষ্টিপাতের প্রচুরতা দেখতে পাওয়া যায়। আবার টেম্পারেচারের তো ডিফারেন্স সিট আমরা দেখতেই পাবো। তুমি যদি দেখো, তোমরা যারা পুরুলিয়ার ওই সাইডটাতে আছো, মানে পশ্চিম দিকের অঞ্চলে আছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এইসব জায়গাতে যেখানে মোটামুটি ছোটনাগপুর প্ল্যাটিউর অংশ আছে আমরা জানি, সেই জায়গায় টেম্পারেচার দেখো, দেখবে 7 ডিগ্রি, 8 ডিগ্রি এরকম করে হয়ে যাচ্ছে। আবার এখানে আমরা যারা সমতলে আছি তাদের টেম্পারেচার দেখা যাবে তোমার হচ্ছে 12 ডিগ্রি, 13 ডিগ্রি বা এরকম। এই যে পার্থক্যটা হচ্ছে কেন, তাহলে প্ল্যাটিউ অঞ্চল আছে, টেম্পারেচার বেশি, সেই কারণে টেম্পারেচার কম হবে, উচ্চতা বেশি হয়। ঠিক আছে, এই যে পার্থক্যটা হচ্ছে, এই পার্থক্যটা এই টপোগ্রাফি বা রিলিফের কারণে হচ্ছে। হিমালয় পর্বতমালার অবস্থান, এখানে আছে হিমালয় পর্বতমালার অবস্থান। হিমালয় পর্বতমালা কোথায় আছে আমরা জানি, একদম ভারতের যদি উত্তরে দেখি, এইখানে তোমার হচ্ছে যে জম্মু কাশ্মীর, লাদাখ, তারপরে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, তারপরে হচ্ছে যে সিকিম, ওয়েস্ট বেঙ্গলের নর্থ বেঙ্গল, এইসব জায়গাতে কি হয় না, এখানে টেম্পারেচারটা কম হবে। এবং সেটা আমরা জানি কেন কম হবে, উচ্চতা বেশি বলে। তার থেকেও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জানো কি, সেটা হচ্ছে আমাদের যে উত্তরের দিকে রাশিয়া, সাইবেরিয়া, এইসব জায়গা থেকে যে শীতল হাওয়াটা, তারা তো সব উত্তর মেরুতে আছে, সেই উত্তর মেরুতে যে শীতল হাওয়াটা আছে, যে ঠান্ডা কোল্ড উইন্ড যেটা, সেটা সম্পূর্ণভাবে অবস্ট্রাক্ট করে কে, বাধা দেয় কে, সেটা হচ্ছে আমাদের হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতমালা যদি না থাকতো আমাদের একদম ইন্টেরিয়ারে, আমাদের মধ্যপ্রদেশ, এমনকি নিচের দিকের পোর্শনেও কিছু কিছু জায়গাতে, সেখানে চরম ঠান্ডার কবলে পড়ে যেতাম আমরা। তাহলে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে, একটা অবস্ট্রাকশন হিসেবে কাজ করছে কার, না ওই রাশিয়া, সাইবেরিয়া থেকে যে সকল শীতল বায়ুগুলো আসছে সেটার। ঠিক আছে, এটা হিমালয় পর্বতমালার তোমার হচ্ছে যে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার হিসেবে বলতে পারি আমরা। এছাড়াও যেটা বললাম একটু আগে, যে হিমালয়ান স্টেট গুলোতে সেখানে বৃষ্টিপাত হয়, তার কারণ কি, তার কারণ হচ্ছে ওই হিমালয় পর্বতমালার অবস্থা। যারা আমরা পাহাড়ের দিকে যাই, ঘুরতে যাই, তারা দেখবো, তারা অনেকেই দেখবে যে তোমার হচ্ছে যে পাহাড়ে টেম্পারেচার, মানে তোমার হচ্ছে যে ক্লাইমেটটা খুব আনসার্টেন, মানে কোথাও বৃষ্টি হচ্ছে, এই পাহাড়ের ঢালে বৃষ্টি হচ্ছে, ওই পাহাড়ের ঢালে তোমার হচ্ছে রোদ বেরোচ্ছে। এই যে মাঝে মাঝে মেঘের তোমার হচ্ছে মেঘের কারণে বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে উচ্চতা না থাকলে বা টপোগ্রাফি, হাই টপোগ্রাফি না থাকলে তোমার হচ্ছে যে এটা হবে না। এরপরে আছে কি, ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যান্ড সি। ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যান্ড সি মানে যেটা হচ্ছে যে আমাদের একটু পরে আসবো আমরা, মনসুনাল যে উইন্ডটা আসছে, সেই মনসুনাল উইন্ডটা মূলত তোমার হচ্ছে যে এই স্থলভাগ এবং জলভাগের অবস্থানের কারণে যে মানে বায়ুটা প্রবাহিত হয়, সেই বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। সেটা এই শুধুমাত্র ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যান্ড সি, সেটা থাকার কারণেই হয়। এটা আমাদের 3 দিক জলবেষ্টিত আছে বলেই আমাদের মনসুনাল রেনফলটা আমরা খুব ভালোভাবে প্রখরভাবে আমরা দেখতে পাই। ঠিক আছে, একদম ক্লিয়ার হয়ে যাবে এর পরের ব্যাপারটাতে, আমরা যখন আসবো তোমার হচ্ছে যে মনসুনটা বোঝাবো, সেখানটাতে একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যেটা আমি এতক্ষণ, সেই জিনিসটাই হচ্ছে এখানে বলে দেওয়া আছে তোমাদের, যেটা আমি এতক্ষণ বললাম সেটাই তোমাদের বাংলাতে বলে দেওয়া আছে। এগুলো আমি নতুন করে আর পড়ছি না, তোমরা সকলেই বুঝতে পেরেছো জিনিসটা। একবার ভালো করে একবার দেখে নিলে, একবার পড়ে নিলে দেখবে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, সবগুলো দেওয়া আছে। ঠিক আছে, সবগুলো দেওয়া আছে। এইবার যেটা দেখবো, এই ফ্যাক্টর বলতে কি আমরা আমরা শুধু এইটুকুটাই বুঝি তা নয়। এখন পর্যন্ত আমরা সামান্যটুকু গেছি, যে যতদূর পর্যন্ত আমরা গেছি সেটা আমরা কম বেশি আমাদের ভূগোল বইতে পড়েছি, ক্লাস 9-10-এ পড়েছি। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই মহাসমুদ্রীয় স্রোত, এটা কিভাবে ফ্যাক্টর হিসেবে কাজ করছে। ঠিক আছে, সেটা আমাদের জানতে হবে। এবং এই কনসেপ্টটা আসলে যেটা জানতে হয় সেটা হচ্ছে এনসো বলে একটা কনসেপ্ট আছে, এল নিনো সাউদার্ন অসিলেশন। এই এনসোর দুটো টপিক আছে, সেটা হচ্ছে একটা এল নিনো আর একটা হচ্ছে লা নিনা। এই দুটো সম্পূর্ণ অন্য একটা টপিক, সম্পূর্ণ একটা তোমার হচ্ছে যে নতুন একটা টপিক, যেটা আমাদের ইন্ডিয়ান মনসুনকে ইম্প্যাক্ট, মানে ইম্প্যাক্ট ফেলে মনসুনের উপর। সেটা মূলত রেনফল যে হয়, ভারতের যে মনসুন আছে সেটার উপরে ইম্প্যাক্ট ফেলে। কিরকম হয় জাস্ট এটা বুঝতে গেলে আমি একটা জিনিস জেনে নিচ্ছি। ঠিক আছে, দেখো এইখানটাতে আমি আসছি জায়গাটাতে, একটা জিনিস আমি একটা একটা সার্কেল, একটা সাইকেল আগে তোমার হচ্ছে যে আমি তোমাদের জন্য রাখছি। কি আছে, ধরো এখানটাতে সূর্যি মামা আছে, সূর্যি মামা প্রচুর এরকম করে তাপ দিচ্ছে, টেম্পারেচার দিচ্ছে। এইখানটাতে যে জায়গাটা আছে
সেখানে টেম্পারেচারটা তাহলে হাই হবে, টেম্পারেচার হাই হবে। আচ্ছা, টেম্পারেচার যদি হাই হয় তাহলে এখানকার বাতাস যেগুলো আছে সেগুলো তোমার হচ্ছে যে উষ্ণ হবে, গরম হবে। আর মনে রাখতে হবে উষ্ণ বাতাস বা তোমার হচ্ছে গরম বাতাস সব সময় হালকা হবে। তাহলে হালকা হয়ে কি হবে? উপরের দিকে উঠে যাবে। হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে, তাহলে যে পরিমাণ বাতাস এখানে ছিল সেই পরিমাণ বাতাস কি থাকবে? থাকবে না। তাহলে এখানে একটা ভ্যাকুয়াম, একটা লো প্রেসার তৈরি হবে বাতাসে। তাহলে প্রেসারটা যেটা হবে সেটা হচ্ছে লো, প্রেসার যেটা হবে সেটা হচ্ছে লো। এইবার এই বাতাসগুলো উপরের দিকে উঠতে উঠতে আস্তে আস্তে করে শীতল হবে। আমরা জানি শীতল হওয়া মানে বাতাসটা ভারী হবে। ভারী হয়ে সে আরো উপরের দিকে না উঠে একটা সার্টেন হাইটে গিয়ে এরকম করে হরাইজন্টালি ব্লো করতে থাকবে। এই যখন হরাইজন্টালি ব্লো করছে তখন কি হবে? কিছুটা যাওয়ার পরে এই বাতাসগুলো আবার ডিসেন্ড করবে, ভারী হয়ে গেলে আবার নিচের দিকে নেমে যাবে। বাতাস আবার নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক আছে। এই নিচের দিকে নেমে যাওয়া মানে এখানে যে টেম্পারেচার বেশি ছিল এখানে টেম্পারেচার কম, তাই বাতাসের তোমার হচ্ছে যে মানে অ্যাকুমুলেশন হয় বলে এখানে তোমার হচ্ছে যে বায়ুর প্রেসারটা যেটা সেটা অনেক বেশি হাই হবে। আমি কি বলছি আবার একবার বলছি, উপরের দিকে উঠে গেল ঠান্ডা তোমার উষ্ণ বায়ু, উষ্ণ বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে গেল, উঠে গিয়ে একটা সার্টেন হাইটে ওঠার পরে হরাইজন্টালি ব্লো করলো, ব্লো করে আবার ঠান্ডা হয়ে গিয়ে নিচের দিকে তোমার হচ্ছে ডিসেন্ড করবে, নিচের দিকে নেমে যাবে। এবং যেখানেই নেমে যাবে সেখানে যে পরিমাণ বাতাস ছিল তার থেকে বেশি পরিমাণ বাতাস হয়ে যাবে। তার মানে বাতাসের প্রেসারটা অনেক বেশি হাই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে লো প্রেসার, এখানে আছে হাই প্রেসার। তাহলে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাস এরকম করে প্রবাহিত হবে। তাহলে এই দেখো এই যে একটা সাইকেল তৈরি হলো, এই সাইকেলটাকে বলা হয় ওয়াকার সাইকেল। এই সাইকেলটা হচ্ছে ওয়াকার সাইকেল, কিচ্ছু তোমার হচ্ছে যে শক্ত নয়, কঠিন নয়, একদম সিম্পল জিনিস। গরম বাতাস হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, আবার ঠান্ডা হওয়ার পর নিচের দিকে ডিসেন্ড হয়ে যাচ্ছে, আবার ওই তোমার হচ্ছে যে যেখানে ডিসেন্ড হচ্ছে সেখানে হাই প্রেসার তৈরি হয়ে যাচ্ছে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাস আসছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে একটা সাইকেলে হয়, এটা হচ্ছে ওয়াকার সাইকেল, ঠিক আছে। এই ওয়াকার সাইকেলটাই আমরা বসাবো কোথায় বসাবো? ধরো এটা হচ্ছে আমরা নর্মাল কন্ডিশনে আলোচনা করছি, নর্মাল কন্ডিশন। আচ্ছা, নর্মাল কন্ডিশন কিসের নর্মাল কন্ডিশন আমি জাস্ট একটু বলে দিই তোমাদের, ঠিক আছে। নর্মাল কন্ডিশনটা কি? এইরকম করে আমাদের এখানটাতে আছে ধরো অস্ট্রেলিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়া আছে, এখানে আছে পেরু রিজিয়ন, সাউথ আমেরিকার নিচের দিকের পোর্শন পেরু রিজিয়ন। আমি একটু পরে দেখাচ্ছি। ধরো কোন জায়গাটা নিয়ে আলোচনা করছি জানো? এই জায়গাটা নিয়ে আলোচনা করছি। ধরো এইটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া রিজিয়ন, এখানটা অস্ট্রেলিয়া রিজিয়ন। আচ্ছা, এখানটাতে আছে পেরু রিজিয়ন, ঠিক আছে, এরকম করে আছে পেরু রিজিয়ন। আর এইখানটাতে আছে আমাদের ইন্ডিয়া, আমি ইন্ডিয়াটাও এখানে আঁকছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে কি হয়? এইখানটাতে আছে ধরো আমাদের ইন্ডিয়া, এইখানটাতে আছে ইন্ডিয়া, ঠিক আছে, এটা ইন্ডিয়া আছে। এইবার এই জায়গাতে আমরা জানি এই জায়গাতে আমাদের কি গেছে? আমাদের হচ্ছে যে 0 ডিগ্রি বা ইকুয়েটর গেছে। এবার ইকুয়েটর এখানে থাকা থাকা মানেই এখানে টেম্পারেচার অনেক বেশি হবে। আর এর মাঝামাঝি যেটা আছে সেটা হচ্ছে প্যাসিফিক ওসিয়ান, প্যাসিফিক ওসিয়ান। খুব ভালো করে দেখো, তাহলে এখানে আছে অস্ট্রেলিয়া, এইখানে আছে অস্ট্রেলিয়া, এখানে আছে পেরু রিজিয়ান, আর এখানটাতে প্যাসিফিক ওসিয়ান, এখানে প্যাসিফিক ওসিয়ানের জল আছে, এখানে প্যাসিফিক ওসিয়ানের জল আছে। এবার দেখো সূর্য সব সময় সারা বছর ধরে লম্বভাবে কিরণ দেবে কোথায়? এই অঞ্চলে। সূর্য যেহেতু সারা বছর ধরে লম্বভাবে কিরণ দেবে, আমি যদি পৃথিবীটা আঁকি, এটা হচ্ছে সূর্য, তাহলে এই যে এই 0 ডিগ্রি এই যে ইকুয়েটোরিয়াল রিজিয়ন আছে এখানে সারা বছর ধরে সূর্য লম্বভাবে কিরণ দেবে। তাহলে এখানে টেম্পারেচার বেশি হবে, টেম্পারেচার বেশি হবে। এবং তার সাথে সাথে আরেকটা কনসেপ্ট যেটা সেটা হচ্ছে আমাদের চাপ বলয়। আমরা এখানে জানি যে সূর্যের সারা সারা বছর ধরে লম্বভাবে কিরণ দেয় বলে এখানে টেম্পারেচারটা অনেক বেশি হয়। আর টেম্পারেচার বেশি হওয়া মানে এখানে লো প্রেসার তৈরি হবে, এখানে লো প্রেসার, তার মানে এখানে টেম্পারেচার বেশি, এখানে লো প্রেসার। এই যে লো প্রেসার রিজিয়ন আছে এই লো প্রেসার রিজিয়নকে বলা হয় ইকুয়েটোরিয়াল লো প্রেসার রিজিয়ন, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। একই রকম ভাবে তার পাশে পাশে মানে তোমার যে উপরে আর নিচে এইখানটাতে, তার উপরে আর নিচে এখানে আছে ট্রপিক্যাল হাই প্রেসার বা কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে এই যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাস প্রবাহিত হবে, আমরা জানি কোন দিক থেকে? এইরকম করে প্রবাহিত হবে, এরকম করে প্রবাহিত হবে, ঠিক আছে, এরকম করে প্রবাহিত হবে। একটা জিনিস আবার বলছি, না এই উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বাতাস প্রবাহিত হবে, অ্যাজ ইউজুয়াল যেটাই হয় সেটাই হবে, হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে বাতাস প্রবাহিত হবে। এবার একটা প্রশ্ন তোমাদের মধ্যে আসতেই পারে, স্যার এইখানে আপনি এরকম করে বাঁকিয়ে কেন করলেন? এই বায়ু তো সোজা যেতে পারতো। কেন সোজা যাবে না? তোমরা জানো করিওলিস ফোর্স বলে একটা ফোর্স আছে যেটার রেসপেক্টে আমরা ফেরেলের সূত্র জানি,
যে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। তাহলে এইটা যদি নিরক্ষরেখা হয়, এইখান থেকে এইখানে মকরীয় উচ্চচাপ বলয় আছে নিচের দিকে, এই জায়গা থেকে বাতাস কিরকম প্রবাহিত হবে, এইরকম করে দক্ষিণ গোলার্ধে তোমার হচ্ছে যে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। এবার আসি একটা জিনিসে, এই যে জলটা আছে, এই জলটা গরম জল আমরা জানি। এই গরম জলটা গরম জলের উপরে যদি বাতাস প্রবাহিত হয় এরকম করে বাম দিক চেপে, তাহলে জলটা কোন দিকে শিফট করতে থাকবে, এই জায়গাটাতে শিফট করতে থাকবে। অস্ট্রেলিয়া রিজিয়ানে এই জলটা শিফট করতে থাকবে। যখনই শিফট করবে, এটা নর্মাল কন্ডিশনে হয়, যখনই শিফট করবে তখন এখানে টেম্পারেচারটা হাই হয়ে যাবে, টেম্পারেচার হাই। আর আমরা জানি টেম্পারেচার হাই হয়ে যাওয়া মানে প্রেসারটা হয়ে যাবে লো। তাহলে এই জায়গাটাতে হয়ে গেল লো প্রেসার। এইবার ধরো গরম জলটা শিফট করে গেল অস্ট্রেলিয়া রিজিয়নে, তাহলে পেরু রিজিয়নে কি হবে? তুমি উপরের জলটা যদি সরাও, তাহলে নিচ থেকে কিছু জল, ঠান্ডা জল, সেটা উপরের দিকে উঠবে, যেটাকে বলবো আমরা আপওয়েলিং। এই আপওয়েলিং যদি হয়, নিচের দিকে ঠান্ডা জল যদি উপরের দিকে ওঠে, তাহলে পেরু রিজিয়নে কি হবে? টেম্পারেচার কম হবে। একই রকম ভাবে এখানটাতে আরেকটা বাতাস প্রবাহিত হয়, ওসিয়ানিক কারেন্ট, সেটাকে বলা হামবোল্ট কারেন্ট, সেটা ঠান্ডা হয়। সেই ঠান্ডার কারণে এখানে টেম্পারেচার কম, আর টেম্পারেচার কম মানে হাই প্রেসার। তাহলে হাই প্রেসার লো প্রেসার ক্রিয়েট হয়ে গেল আমাদের কোথায়? অস্ট্রেলিয়া এবং পেরু রিজিয়ন। এখনো ইন্ডিয়ার কনসেপ্টটা আসেনি, আসবো একটু পরে। তাহলে হাই প্রেসার হয়ে গেল, এখানে লো প্রেসার, তাহলে বাতাস অ্যাজ ইউজুয়াল তুমি ওয়াকার সাইকেলে ফেলে দাও, অ্যাজ ইউজুয়াল উপরের দিকে উঠে গেল। উপরের দিকে উঠে কিছুটা যাওয়ার পরে এরকম হরাইজন্টালি ব্লু করবে, হরাইজন্টালি ব্লু করে আবার এখানে ডিসেন্ড করবে, এরকম ডিসেন্ড করবে, এবং এইভাবে এইভাবে প্রবাহিত হবে, এইভাবে প্রবাহিত হবে। এই যে নর্মাল কন্ডিশনে যেটা প্রবাহিত হয়, এটা সারা বছর ধরে প্রবাহিত হয়। তার কারণ কি? তার কারণ এই যে আমরা বাতাসটা এই দিক থেকে, মানে এই মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত করাচ্ছিলাম, সেটাকে বলা হয় ইস্টার্লিস বা পূর্বায়ু, যেটাকে আমরা আয়ন বায়ু বলি। আয়ন বায়ু, এই আয়ন বায়ু বা পশ্চিমী বায়ু বা পোলার উইন্ড, এগুলো সব নিয়ত বায়ু, সারা বছর ধরে প্রবাহিত হয়। এবার যেহেতু সারা বছর ধরে প্রবাহিত হয়, তাহলে এই কনসেপ্টটা সারা বছরই হবে। এবং এইখানটাতে আরেকটা জিনিস একটু ছোট্ট করে বলে রাখি, এইখানে যে আপওয়েলিং হয় না পেরু রিজিয়ানে, দক্ষিণ আমেরিকার পেরু রিজিয়ান বা তোমার হচ্ছে যে আর্জেন্টিনার ওই যে রিজিয়ানটাতে, ওইখানটাতে দেখা যাবে ওই আপওয়েলিং এর কারণে প্রচুর পরিমাণে ফিশিং ইন্ডাস্ট্রি তৈরি হবে। তার কারণ কি? নিচ থেকে, সমুদ্রের নিচ থেকে উপরের দিকে জলটা যখন উঠে আসে, তার সাথে সাথে অনেক নিউট্রিয়েন্টস, মাছের খাবার টাবার গুলো উঠে আসে, এবং উঠে এলে ওইখানটাতে প্রচুর মাছও পাওয়া যায়, সারফেসে অনেক মাছ পাওয়া যায়। সেই কারণে এখানে ফিশিং ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে পেরু রিজিয়ন। সেগুলো আমাদের আলাদা কনসেপ্ট। তাহলে এই ওয়াকার সাইকেল পর্যন্ত বোঝা গেছে, আমি জানি। এইবার সবার প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে লা নিনা। লা নিনার কনসেপ্ট আসবো, লা নিনা। ঠিক আছে? আচ্ছা, লা নিনাতে কি হয় একটু ভালো করে বোঝো। লা নিনাতে কি হবে? এই যে বাতাসটা প্রবাহিত হচ্ছিল নর্মাল কন্ডিশনে, এই নর্মাল কন্ডিশনে প্রবাহিত হচ্ছিল যে বাতাসটা, সেটা প্রখর পরিমাণে প্রবাহিত হবে। প্রখর পরিমাণে মানে প্রচুর তীব্র গতিতে প্রবাহিত হবে। কেন তীব্র গতিতে প্রবাহিত হবে? আমরা জানি এই যে চাপটা আছে, এটা নিম্নচাপ, এটা উচ্চচাপ, ঠিক আছে? এইখানে এটা নিম্নচাপ, এটা উচ্চচাপ। এই নিম্নচাপ এবং উচ্চচাপের মধ্যে চাপের পার্থক্য যদি বেশি হয়ে যায়, তখন কি হবে? জোর গতিতে প্রবাহিত হবে। তাহলে জোর গতিতে প্রবাহিত হলে এখানে জোর বা প্রখর লো প্রেসার তৈরি হবে, এখানে প্রখর হাই প্রেসার তৈরি হবে, এবং প্রখর পরিমাণে তোমার হচ্ছে যে এই বাতাসটা প্রবাহিত হবে। তাহলে যেটাই হবে সেটা হচ্ছে এক্সট্রিম কন্ডিশনে তৈরি হবে। আরেকটা জিনিস এখানে বলে রাখি, অস্ট্রেলিয়া রিজিয়নে যে উপরের দিকে বাতাসটা উঠছিল, এই উপরের দিকে বাতাস উঠে কিছুটা বাতাস এরকম করে কি করবে না, মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটাবে। তাই দেখা যায় অস্ট্রেলিয়া রিজিয়নে প্রচুর বৃষ্টিপাত হয় সাধারণত। এবং অ্যাজ ইউজুয়াল লা নিনা কন্ডিশনেও কিন্তু বৃষ্টিপাতটা প্রবাহিত হবে, লা নিনা কন্ডিশনে বৃষ্টিপাত প্রবাহিত হবে। এখানে সাধারণত ড্রট দেখা দেবে, যখন লা নিনা কন্ডিশন হবে তখন ড্রট দেখা যাবে। এইবার আসি ভারতে। লা নিনাতে ভারতের ইম্প্যাক্টটা কিভাবে পড়বে, ভারতের উপর ইম্প্যাক্টটা কিভাবে পড়বে? মনে রাখতে হবে, এইখানে লো প্রেসার রিজিয়ন থেকে মনসুনটা কি হয়, ভারতের এরকম করে প্রবেশ করে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এরকম করে প্রবেশ করে এখানে ভারতের, এখানে হাই প্রেসার রিজিয়ন থেকে এই লো প্রেসার রিজিয়নের দিকে ভারতের ইন্টেরিয়ারে প্রবেশ করে। এই যে প্রবেশ করছে, এই প্রবেশের কারণে ভারতের বৃষ্টিপাত হয়। কিন্তু যখন লা নিনা মানে তোমার হচ্ছে যে সিচুয়েশন হয়, তখন দেখা যাবে যে এখানে একটা প্যাসিফিক ওশিয়ানের উপরে মাঝামাঝি জায়গাতে একটা হাই প্রেসার রিজিয়ন তৈরি হবে, বা সাউথ এশিয়ান রিজিয়নে ওখানে হাই প্রেসার রিজিয়ন তৈরি হবে। তাহলে এই উচ্চচাপ বলয় থেকে, এই উচ্চচাপ রিজিয়ন থেকে
বাতাসটা ভারতের মধ্যে প্রবেশ করছিল, এবং সমুদ্রের মধ্যে দিয়ে সমুদ্রের উপর দিয়ে প্রবেশ করার কারণে কি হয় না, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প অ্যাবজর্ব করে এবং ভারতে বৃষ্টিপাত ঘটায়। এবার এই হাই প্রেসার এবং সাথে আরো একটা হাই প্রেসার এর সাথে যুক্ত হয়ে গেল, মানে দুটো হাই প্রেসার রিজিয়ন থেকে বাতাস তোমার হচ্ছে যে ভারতের ইন্টেরিয়ারে যাচ্ছে, এবং যখন যাচ্ছে তখন জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এবং ভারতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে লা নিনা কন্ডিশনে ভারতে বৃষ্টিপাত বেশি হবে। এই লা নিনা কথার অর্থ হচ্ছে যে গার্ল চাইল্ড বা লিটিল গার্ল, গার্ল চাইল্ড বা লিটিল গার্ল। তাহলে লা নিনা কন্ডিশনে মনে রাখতে হবে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। 2 থেকে 7 বছর ছাড়া ছাড়া এই কনসেপ্টটা হয়, 2 থেকে 7 বছর ছাড়া ছাড়া। ঠিক আছে, এই গেল আমাদের লা নিনা। আচ্ছা, লা নিনা তো গেল, তাহলে এল নিনোটা কি? এল নিনো এই জায়গাটাতে আমি করছি, এল নিনো হচ্ছে এই জায়গাটাতে করছি। আচ্ছা, লা নিনা জিনিসটা বোঝা গেছে? আমি তোমাদের থেকে একটু জেনে নেই, আমি একটু তোমার হচ্ছে যে বুঝতে পেরেছো কিনা আমি দেখবো। তোমরা কি বুঝতে পেরেছো এই জায়গাটা? কি গো? বেশ 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 বেশ, ভেরি গুড। সুপ্রিয়া বলছে বুঝতে পেরেছে, সমীর বলছে বুঝতে পেরেছে। হ্যাঁ, একদম একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমাদের ইন্টারাকশন হয়নি আমি জানি। আগামী দিন তোমাদের যখন ক্লাস শুরু হবে তখন গিয়ে তোমাদের সঙ্গে একদম কথোপকথন করে আলোচনা করে আমি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দেবো। কোনো অসুবিধা নেই, আমি জানি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হবে না। যারা বুঝতে পারবে না চিন্তা করার কিচ্ছু নেই। আচ্ছা, এরপরে আসি এল নিনো। এল নিনোটা কি? একই জিনিস, কনসেপ্টটা কি? এখানে আছে অস্ট্রেলিয়া, এখানে আছে পেরু। ঠিক আছে, এখানে আছে পেরু, এখানে প্যাসিফিক ওসিয়ান আছে, আমরা জানি এটা প্যাসিফিক ওসিয়ান, মানে তোমার হচ্ছে 0 ডিগ্রি, এর তার নিচের দিকে এখানে প্যাসিফিক ওসিয়ান আছে। আচ্ছা, আর এখানটাতে আছে আমাদের ভারত, এখানটাতে আছে ভারত। এইবার কি হবে না, এল নিনো কন্ডিশনে, লা নিনা কন্ডিশনে দেখলাম, এল নিনো কন্ডিশনে কি হবে? ঠিক বিপরীতটা হবে। কিরকম? অস্ট্রেলিয়া রিজিয়নে যেখানে লো প্রেসার হয়েছিল এখানে হাই প্রেসার তৈরি হবে, আর এখানে পেরু রিজিয়নে লো প্রেসার তৈরি হবে। তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে, স্যার হঠাৎ করে এখানে হাই প্রেসার কেন, হঠাৎ করে এখানে উল্টোটা কেন হয়ে গেল লো প্রেসার পেরুতে? তার কারণ হচ্ছে যে এই যে চাপ বলয়গুলো আছে না, এই যে চাপ বলয়গুলো আছে, এই চাপ বলয়গুলোর চাপের পার্থক্য যখন বেশি হয় তখন লা নিনা কনসেপ্টে কন্ডিশনে দেখেছিলাম কি প্রচুর পরিমাণে প্রবল বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। অ্যাজ ইউজুয়াল যদি চাপটা কমে যায়, বলো, এই দুটোর মধ্যে যদি চাপের পার্থক্যটা অনেক কম হয়ে যায় তখন কি বাতাস একই রকম ভাবে ওই দিকে প্রবাহিত হবে? না, তখন এই বাতাসটা অনেক উইক হয়ে যাবে, মানে পূর্বায়ু বা ইস্টার্লিস অনেকটা উইক হয়ে যাবে। এবং মাঝে মাঝে এরকমও হয় যে বাতাসটা ঘুরে শিফট করবে কোন দিকে, মানে প্রবাহিত হবে কোন দিকে? পূর্ব দিকে প্রবাহিত হবে। মানে পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছিল বলে এটাকে পূর্বায়ু বলা হয়েছিল তো, আর এটা পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে আবার তোমার হচ্ছে পূর্ব দিকেই চলে যাবে। তখন কি হবে, এই যে জলটা, এখানে যে জলটা প্যাসিফিক ওশিয়ানের গরম জলটা এ শিফট করতে থাকবে কোথায়? পেরু অঞ্চলে এসে। তাহলে লো প্রেসার তৈরি হলো। আর একই রকম ভাবে বাতাসটা উপরের দিকে উঠে গিয়ে এখানে মেঘ করলো, কিছু পরিমাণ বাতাস এখানে মেঘ করে বৃষ্টিপাত ঘটাবে, এখানে পেরু রিজিয়নে এখানে বৃষ্টিপাত ঘটাবে। একই রকম ভাবে এই বাতাসটা এরকম করে হরাইজন্টালি এসে প্রবাহিত হয়ে এখানে অস্ট্রেলিয়া রিজিয়নে ডিসেন্ড করবে, ডিসেন্ড করলে এখানটাতে হাই প্রেসার তৈরি হয়ে যাবে, আর এই হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে বাতাস প্রবাহিত হবে। এটা আমরা ওয়াকার সাইকেলে দেখেছিলাম। তাহলে এই রকম বিপরীত একটা সিচুয়েশন তৈরি হয়ে গেলে যেটা হয় সেটা কি হয় না, এইখানটাতে একটা লো প্রেসার ক্রিয়েট হয়ে যাবে, এখানে একটা লো প্রেসার ক্রিয়েট হয়ে যাবে। আমরা জানি গরমকালে বৃষ্টিপাত হয় ভারতের মধ্যে কিরকম না, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাস প্রবাহিত হবে, মানে ভারতের ইন্টেরিয়র তখন লো প্রেসার, এরকম করে লো প্রেসারের দিকে বাতাস প্রবাহিত হবে। যখন প্রবাহিত হয় এই যে পরিমাণ বাতাস প্রবাহিত হচ্ছিল তার থেকে কিছু পরিমাণ বাতাস শিফট হয়ে গিয়ে এই লো প্রেসারের দিকে প্রবাহিত হবে। যে পরিমাণ বাতাস ভারতের উপর দিয়ে যাওয়ার কথা তার থেকে কিছু পরিমাণ বাতাস শিফট হয়ে গিয়ে এই লো প্রেসারে প্রবাহিত হবে। তার মানে যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা ছিল সেই পরিমাণ তো বৃষ্টিপাতই হলো না। তার মানে এল নিনো কন্ডিশন, এল নিনো যেটাকে বলা হয় লিটল বয়, লিটল বয়, এই কন্ডিশনে সাধারণত কি হবে, ভারতের ইন্টেরিয়ারে বাতাস কম যাওয়ার, মনসুনাল উইন্ড কম যাওয়ার কারণে বৃষ্টিপাত কম হবে। এই গেল আমাদের এল নিনো। বোঝা গেছে জিনিসটা? বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। তাহলে এল নিনোর কারণে ভারতে বৃষ্টিপাত কম হয়, আর লা নিনা কনসেপ্টে মনে রাখতে হবে কি ভারতের তোমার হচ্ছে যে ইন্টেরিয়ারে বৃষ্টিপাত বেশি হবে, বেশি হবে, নর্মাল কন্ডিশনের থেকে বেশি হবে। ঠিক আছে, এই হলো আমাদের এল নিনো আর লা নিনার কনসেপ্ট। ঠিক আছে, এইবার আসবো আমরা আমরা নতুন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে জেট স্ট্রিম।
আচ্ছা, জেট স্ট্রিমটা কি? জেট স্ট্রিমটা একটা নতুন কনসেপ্ট, এটাও একটা নতুন কনসেপ্ট। তাহলে এল নিনো ভারতের ইন্টেরিয়ারে বা ভারতের মনসুনাল কন্ডিশনে কিভাবে ইম্প্যাক্ট ফেললো আমরা জানি, এখনো ফ্যাক্টর গুলো আলোচনা করছি। জেট স্ট্রিমটা কি? জেট স্ট্রিম হচ্ছে যে আমাদের পৃথিবীর উপরের ভাগে, মানে যেটা হচ্ছে যে মূলত ধরে রাখো ওই স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নে, ওই স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নে এরকম করে এয়ার মাস বা এরকম লম্বা চওড়া একটা বাতাস অনবরত করিওলিস ফোর্সের কারণে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, সব সময় প্রবাহিত হয়। আচ্ছা, জেট স্ট্রিম তৈরি হয় কিভাবে আমি জাস্ট একটু বলে দিই, জাস্ট ছোট্ট করে বলি। জেট স্ট্রিমের যে ফরমেশন সেটা কিভাবে হয়, এই ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট থেকে বাতাস উপরের দিকে ওঠে, আর এখানে পোলার তোমার হচ্ছে যে সাব পোলার তোমার হচ্ছে যে লো প্রেসার বেল্ট থেকে এরকম করে বাতাস উপরের দিকে ওঠে। এবার উঠে মানে একই একই পরিমাণ বাতাস তোমার হচ্ছে যে তো নিচের দিকে ডিসেন্ড করে না, কিছু পরিমাণ বাতাস এই অ্যাটমসফিয়ার এরকম করে রয়ে যায়, থেকে যায়। এই যখন এই বাতাসটা উপরের দিকে থেকে যাচ্ছে না, একটা লম্বা চওড়া একটা এয়ার বেল্ট তৈরি করে, যেটা আমাদের পৃথিবীর করিওলিস ফোর্সের কারণে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এইরকম দুটো বা দু ধরনের জেট স্ট্রিম আমরা দেখতে পাবো। এই দু ধরনের জেট স্ট্রিমটা কি, একটা হচ্ছে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, একটা হচ্ছে পোলার জেট স্ট্রিম। আমরা ক্লাসের মধ্যে গিয়ে এই জেট স্ট্রিম ফরমেশন কিভাবে হয়েছে আরো ডিটেলসে জানবো। শুধু মনে রাখো দুটো ধরনের জেট স্ট্রিম তৈরি হয়, একটা হচ্ছে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, আর একটা হচ্ছে পোলার জেট স্ট্রিম। পোলার জেট স্ট্রিম অনেক বেশি স্ট্রং হয়, তার কারণ হচ্ছে এই টেম্পারেচারের ডিফারেন্সটা হয় বলে। এটা পড়তে গেলে বা এটা বলতে গেলে পুরো ক্লাস জেট স্ট্রিম নিয়েই শেষ হয়ে যাবে, অসুবিধা নেই। শুধু মনে রাখো ভারতে মানে পৃথিবীর ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নে অ্যাটমসফিয়ারে যে স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার আছে, সেই স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে এরকম একটা এয়ার বেল্ট ফরমেশন হয়, যেটা ভারতের পৃথিবীর করিওলিস ফোর্সের কারণে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘটে। এর চওড়াটা কতটা হয় জানো? আমি মানে অবাক হয়ে যাবে, 100 মাইলের মতো চওড়া হয়। 100 মাইলের কাছাকাছি এক একটা এয়ার মাস চওড়া হয়, এবং স্পিড কত থাকে জানো? স্পিড প্রায় 100 থেকে 900 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছো কত স্পিডে প্রবাহিত হয়? এই যে বাতাসটা, এয়ার মাসটা প্রবাহিত হয়, এ আবার কি এমন ইম্প্যাক্ট করলো একটু ভালো করে বুঝতে হবে। যখন সময় সামার, গরমকাল, গরমকালে দেখা যায় আমাদের একদম মাঝামাঝি, এটা হচ্ছে যে ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট। এই ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্টের মাঝে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর দক্ষিণে একটা তোমার হচ্ছে বেল্ট তৈরি হয়, যেটাকে আমরা আইটিসিজেড বলি। আইটিসিজেড কি? আইটিসিজেড হচ্ছে যে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। একটু ভালো করে বললে, বাংলাতে বললেই তোমরা সকলে বুঝতে পারবে। শান্ত বলয়, নিরক্ষীয় শান্ত বলে, যেটাকে ডোল ড্রাম বলা হয়। এই ডোল ড্রাম ক্রিয়েট হয় এটা। এই ডোল ড্রামটা কি হয় না, গরমের সময় যেহেতু সূর্যটা বা পৃথিবীর তোমার হচ্ছে যে নর্থ হেমিস্ফিয়ার সূর্যের দিকে হেলে থাকে, সেই কারণে কি হয়, আইটিসিজেড উপরের দিকে কিছুটা শিফট করে। কত ডিগ্রি উপর পর্যন্ত শিফট করতে পারে? এটা একদম 30 থেকে 35 ডিগ্রি পর্যন্ত উপরে শিফট করে যায় উত্তর গোলার্ধে। যখন উপরের দিকে আইটিসিজেড শিফট করে গেল, এখানে প্রবল গরম দেখা দেবে। আইটিসিজেড মানে মানে কি, মানে তোমার হচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলের একদম মাঝে তো প্রচুর নিরক্ষীয় অঞ্চলে প্রচুর গরম পড়ে। তাহলে এই যে আইটিসিজেড উপরের দিকে শিফট করে গেল, এখানে কি হবে, এই তোমার এই যে ভারতের ইন্টেরিয়ারে এইখানে তোমার হচ্ছে যে গরম বেশি পড়বে আমরা জানি, যে কারণে লো প্রেসার ফর্মেশন হয়। এবং আরো একটু উপরের দিকে শিফট করে গেলে এইখানটাতে আছে একটা জিনিস, সেটা হচ্ছে তিবেত মালভূমি বা তিবেতিয়ান প্যাটিউ। এই তিবেতিয়ান প্যাটিউ গরমকালে কি হবে, প্রচুর উত্তপ্ত হয়ে যাবে, একদম অসম উত্তপ্ত হয়ে যাবে। যখন উত্তপ্ত হয় তখন কি হয় জানো তো, এইখানে এই যে উষ্ণ বাতাসটা উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে। আমরা জানি তো উষ্ণ বাতাস শীত হালকা হয়ে উপরের দিকে ওঠে। আর অন্য দিক থেকে আমাদের যে জেট স্ট্রিম, তোমার হচ্ছে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, এই পশ্চিম দিক থেকে এরকম করে প্রবাহিত হয়, এরকম করে প্রবাহিত হয়। এই জেট স্ট্রিম এরকম করে প্রবাহিত হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। আর এই তোমার যে তিবেতিয়ান প্ল্যাটিউ থেকে তোমার হচ্ছে এয়ার মাস উপরের দিকে উঠে এখানটাতে একটা মেকানিজম ফরমেশন করে। এই মেকানিজম ফরমেশনের কারণে এখানে একটা নতুন ট্রপিক্যাল জেট স্ট্রিম তৈরি হয়, যেটাকে বলা হয় ইস্টার্লি জেট স্ট্রিম। ইস্টার্লি জেট স্ট্রিম। এই ইস্টার্লি জেট স্ট্রিম যেটা, সেটা কোথা থেকে কোন দিকে না, দেখো পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, এরকম করে প্রবেশ করছে দেখো ভারতের মাঝখানে। এবং এই ইস্টার্লি জেট স্ট্রিম এক্সট্রিমলি হট হওয়ার কারণে ভারতের ইন্টেরিয়ারে যখন গরমকালে প্রচুর গরম পড়ে, সেই গরমটাকে আরো প্রখর করে দেয় কে, না এই ইস্টার্লি জেট স্ট্রিম বা পশ্চিমী আমাদের পূর্বীয় জেট স্ট্রিম।
এই পূর্বীয় জেট স্ট্রিম এখানে আরো বেশি গরম করে দিল, তার মানে টেম্পারেচার এক্সট্রিম হয়ে গেল, আর সাথে সাথে লো প্রেসারটাও প্রচুর হয়ে যাবে, প্রচুর লো প্রেসার হয়ে যাবে। এবার লো প্রেসার হয়ে গেল এখানে প্রচুর, আর এখানে হাই প্রেসার থেকে বাতাস এরকম করে অ্যাজ এ মনসুনাল উইন্ড প্রবাহিত হচ্ছে। তাহলে চাপের পার্থক্য হয়ে গেল মানে কি, বেশি পরিমাণ বাতাস প্রবাহিত হবে, আর যেই না বেশি পরিমাণ বাতাস প্রবাহিত হবে সেই পরিমাণ তোমার হচ্ছে সেখানে কি হবে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটবে। তাহলে জেট স্ট্রিমের কারণে ভারতের ইন্টেরিয়ারে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার হয়েছে, জেট স্ট্রিম ক্লিয়ার হয়েছে কি গো, কারো কোনো সমস্যা নেই, বোঝা গেছে তো জিনিসটা? বেশ 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 বেশ, ঠিক আছে চলো। এই গেল আমাদের ফ্যাক্টরস দ্যাট এফেক্ট আওয়ার ইন্ডিয়ান ক্লাইমেট, ইন্ডিয়ার ক্লাইমেট থেকে আমাদের হচ্ছে তোমার হচ্ছে যে ফ্যাক্টর হিসেবে ইম্প্যাক্ট ফেলে ক্লাইমেটের উপরে। তাহলে নতুন নতুন কয়েকটা জিনিস জানলাম, একটা হচ্ছে এল নিনো লা নিনা, আর একটা হচ্ছে জেট স্ট্রিম। এইগুলো হচ্ছে নতুন করে আবার পড়তে হবে আমাদের, এগুলো কনসেপ্টের মধ্যে আসতে পারে। এখন কোশ্চেনের যে ধরন হয়েছে তাতে তোমার হচ্ছে যে একটু তোমার হচ্ছে যে সরে গিয়ে একটু ভালো করে একটু ডিটেলসে পড়তে হবে, তা নাহলে হবে না। এই জায়গাতে এই কম্পিটিটিভ লাইনে না কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না, মনে রাখতে হবে। আর পড়াশোনার ক্ষেত্রে না স্যাটিসফ্যাকশন আনা যাবে না কোনোদিন, একদম বন্ধুর মতো করে তোমাদের বলছি আমি একটা জিনিস, ঠিক আছে? কোনোদিন পড়াশোনার ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন আনা যাবে না। মানে আমার এই আজকে এত ঘন্টা পড়া হয়েছে আমি স্যাটিসফাইড না। তোমাকে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সব জানতে হতে হবে, বলে না লোকে কথাতে কথাতে বলে তুই সব জানতে হয়ে গেছিস, হ্যাঁ সব জানতে হয়ে যেতে হবে। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সব জানতে হতে হবে, কোনোদিন পড়াশোনাতে স্যাটিসফ্যাকশন আনা যাবে না। আমাকে আরো জানতে হবে, আমাকে আরো শিখতে হবে, আমাকে অন্যের থেকে ভালো রেজাল্ট করতে হবে, এই টেন্ডেন্সি এই টার্গেটটা রাখতে হবে। এটা হয়, এটা হয়েছে কোনো না কোনো সময় তোমাদের হয়েছে। দেখো, তোমরা কোনোদিন মনে করেছো ভেবেছো যে বোর্ডের পরীক্ষাগুলো যেগুলো তোমরা দিয়ে এসেছো ক্লাস 10-এ বা ক্লাস 12-এ বা তোমার হচ্ছে ডিগ্রি কোর্সের পরীক্ষাগুলো যখন দিয়েছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তখন তোমরা ওই শেষের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কত কত ভালো করে পড়েছো? নিজেকে ফাঁকি দাওনি, নিজের তোমার হচ্ছে সময় নষ্ট করনি। কোনোদিন কি ভেবেছো এটা, যে একটা সময় আমি 1-2 সপ্তাহ পড়েছি, এত ভালো করে পড়েছি, তার তার রেজাল্ট হয়েছে এই? আমি যদি সারা বছরটা এমন করে পড়তাম, এমন তো নয় যে পরীক্ষার আগের 2 সপ্তাহে তোমার তোমার হচ্ছে যে দুটো চোখের জায়গায় 4টে চোখ হয়েছে, দুটো কানের জায়গাতে 4টে কান, বা মাথায় দুটো শিং গজিয়েছে, তা নয়। যে মানুষটা সারা বছর ধরে কোথাও না কোথাও গাফিলতি দিয়ে এসেছে, ফাঁকিবাজি করেছে, সেই মানুষটাই তো 2 সপ্তাহ পড়ে ভালো রেজাল্ট করেছে। তাহলে সেইটা কেন মনে আসবে না কোনোদিনও? তখন তো ডিগ্রি কোর্সের পরীক্ষা, তখন ডিগ্রি একটা সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিয়েছি আমরা। এখন তো নিজের ভবিষ্যৎ বাঁচাতে পরীক্ষা দিচ্ছি, এখন তো নিজের ভবিষ্যৎ সিকিউর করছি। তাহলে এখনটা কেন আমি এরকম করে ভাববো না যে আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা 24 ঘন্টা আমার কাছে তোমার হচ্ছে যে ওই পরীক্ষার আগের 1 সপ্তাহের মতোই? মন দিয়ে ভাববে, দেখবে উত্তর পেয়ে যাবে। তোমাকে তোমাকে মোটিভেট করবে না। পড়াশোনাতে মোটিভেশন লাগে তো, অনেকে অনেকে ভিডিও দেখে, অনেকে স্যারেদের কথা স্যারের সাথে আলোচনা করে, অনেকে বলে যে একটু ভালো করে মোটিভেট করলে ভালো হতো। কেন মোটিভেট করতে হবে? কেউ মোটিভেট করতে পারবে না। আজকে যে আমি বলছি তোমাদের কথা, একটা সাময়িক সময়ের জন্য তোমাদের হয়তো মনে থাকবে। তাহলে মোটিভেট করবে কে? মোটিভেট করবে তোমার সার্কামস্ট্যান্সেস, তোমার বর্তমান পরিস্থিতি, তোমার বর্তমান পরিবেশ, তোমার বর্তমান স্ট্যাটাস। পাশের বাড়ির কাকিমা আমাকে এই বলেছে, সেটা তোমাকে মোটিভেট করবে। আমার পাশের বন্ধুটা ভালো আগে চাকরি পেয়ে গেছে, সেটা তোমাকে মোটিভেট করবে। রাত্রেবেলা তোমার বেকারত্বের জ্বালায় ঘুমাতে পারছো না, সেটা তোমাকে মোটিভেট করবে। এইগুলো তোমার মোটিভেশনের জায়গা হবে, যা জায়গা হওয়া উচিত। সবসময় মনে রাখতে হবে, নিজেকে কোনোদিন ফাঁকি দেবে না, নিজেকে কোনোদিন ফাঁকি দেবে না, সময়ের গুরুত্ব দিতে হবে। টাইমের মতো ইগোইস্ট আর কেউ নেই, টাইমের মতো ইগোইস্ট। টাইমকে যদি তুমি অবহেলা করো, সে টাইম কোথা থেকে রিভেঞ্জ নেবে তুমি ভাবতেই পারবে না, ভাবতেই পারবে না। কোনোদিন নিজেকে ফাঁকি দেবে না, নিজের কাছে ছোট হয়ে যাবে, নিজের কাছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যখন ঘুমাতে যাচ্ছ নিজেকে তো প্রশ্ন করবে যে আমি সারাদিন কি করেছি আজকে, তখন গিয়ে উত্তর পেয়ে যাবে, দেখবে। আমি বলছি, এখন থেকে লেগে পড়ো, আদা জল খেয়ে লেগে পড়ো। এক্সেলারেট, প্রেস দ্য এক্সেলারেট অ্যান্ড গো, গো ফরওয়ার্ড। সামনের দিকে এগিয়ে যেতে হবে, এখন আর কিচ্ছু ভাবতে হবে না, প্রত্যেকে চাকরি পাবে, প্রত্যেকে। দেখো, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ইন্ডিয়ান মনসুন যেটা আছে না, সেই ইন্ডিয়ান মনসুনটা কিভাবে তৈরি হয়েছে। এখানে দুটো কনসেপ্ট আছে, দুটো কনসেপ্ট আছে। একটা হচ্ছে
নিরক্ষীয় মৌসুমী বায়ুর উৎপত্তি সম্পর্কিত গতিশীল ধারণা, ঠিক আছে, ডাইনামিক কনসেপ্ট, এটাকে বলা হয় ডাইনামিক কনসেপ্ট। আরেকটাকে বলা হয় তোমাদের থার্মাল কনসেপ্ট বা তাপীয় ধারণা। ডাইনামিক কনসেপ্টটা কি, কিভাবে মনসুন তৈরি হলো, এই ছবিতেই দেখো পরিষ্কার হয়ে যাবে। এই যে ছবিটা, এই দেখো লো প্রেসার আইটিসিজেড, একটু আগে বললাম আমি, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। আচ্ছা, সময়টা কোন সময়? সামার। এই গরমের সময় কি হবে, তোমার হচ্ছে যে আমাদের আইটিসিজেড না উপরের দিকে শিফট করে। আমি একটু আগে বলছিলাম যে উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, এরকম করে হেলে থাকে। এটা যদি সূর্য হয়, সূর্যের দিকে এরকম করে হেলে থাকে উত্তর গোলার্ধ গরমের সময়। যেই কারণে তো আমাদের দিন বড় হয় গরমকালে, যেই কারণে আমাদের বেশি গরম লাগে। এই উত্তর হেমিস্ফিয়ার যেহেতু সূর্যের দিকে হেলে থাকে, সেই কারণে দেখা যায় এই আইটিসিজেড, যেটা ডোলড্রাম একদম নিরক্ষীয় 0 ডিগ্রিতে থাকার কথা, সেটা কিছুটা উপরের দিকে শিফট করে, এবং শিফট করতে করতে ভারতের মাঝামাঝি চলে আসে। যখন মাঝামাঝি চলে আসে, তখন কি হয়, এখানে প্রবল লো প্রেসার তৈরি হবে। তার কারণ কি, এখানে তো তোমার হচ্ছে যে ট্রপিক্যাল আইটিসিজেড যেটা, সেটা হচ্ছে যে আমাদের উষ্ণ বা টেম্পারেচার তার অনেক বেশি, তাহলে এখানে লো প্রেসার ফর্মেশন হলো। আর তার নিচে এই জায়গাতে ঠিক হাই প্রেসার ফর্মেশন হবেই। এখানে হাই প্রেসার যেখানে টেম্পারেচার বেশি হবে সেখানে লো প্রেসার, তার ঠিক নিচের দিকের কোনো একটা জায়গাতে হাই প্রেসার তৈরি হয়ে গেল। এই হাই প্রেসার থেকে লো প্রেসার এরকম করে পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হবে, পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হবে। যখন প্রবাহিত হচ্ছে, সেটাকে আমরা আমরা বলবো কি, ওয়েস্টার্লি তোমার হচ্ছে মনসুন বা সাউথ ওয়েস্ট মনসুন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে প্রশ্ন আসতেই পারে, স্যার এই সোজা কেন কেন গেল না, এই বাঁকা কেন গেল? তার কারণ ওই একটাই, করিওলিস ফোর্স উত্তর গোলার্ধে তোমার হচ্ছে যে ডান দিকে বেঁকে, আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে যখন যাচ্ছে, তখন এখানে ওয়েস্টার্ন ঘাট আছে, এখানে গারো-খাসি জয়ন্তিয়া পাহাড় আছে, এখানে প্ল্যাটিউ রিজিয়ন আছে, প্রবল পরিমাণে বৃষ্টিপাত ঘটবে। সেটা হচ্ছে এই ডাইনামিক কনসেপ্টের কারণ। ঠিক আছে, এটা হলো গতিশীল ধারণা, ডাইনামিক কনসেপ্ট। থার্মাল কনসেপ্টটা কি? থার্মাল কনসেপ্টটা সিম্পল জিনিস, এটা আর কিচ্ছু না। আমি একটু আগে বললাম উত্তর গোলার্ধ যেহেতু সূর্যের দিকে হেলে থাকবে, তাহলে সূর্যের তাপ এবং আলো দুটোই উত্তর গোলার্ধে বেশি পড়বে। এবং সরাসরি যদি বলি, তাহলে একটা সার্টেন টাইম আছে, ডে আছে, যেটা হচ্ছে 21 জুন, যেই সময়টাকে আমরা কর্কট সংক্রান্তি বলি। সেই সময়টা কি হবে, জুন জুলাই মাসে তো বৃষ্টিপাত আমাদের টেম্পারেচার বেশি হয়। এই জুন মাসে ট্রপিক অফ ক্যান্সারের উপর সূর্য লম্বভাবে কিরণ দেবে। তার মানে কি, ভারতের মাঝামাঝি বরাবর পুরো একদম লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে লম্বভাবে কিরণ দিচ্ছে মানে, ভার্টিক্যাল ওয়েতে কিরণ দিচ্ছে মানে, সেখানে টেম্পারেচার বেশি হবে। আর টেম্পারেচার বেশি হওয়া মানে কি, সেখানে লো প্রেসার ফর্মেশন হবে, এরকম করে লো প্রেসার ফর্মেশন হবে। তাহলে লো প্রেসার ফর্মেশন হলে নিচের দিকে হাই প্রেসার, তাই তো? তাহলে এইভাবে যখন প্রবাহিত হচ্ছে, তখন অ্যাজ এ মনসুনাল উইন্ড বা সাউথ ওয়েস্ট মনসুন প্রবাহিত হচ্ছে, এবং একই কারণে বৃষ্টিপাত ঘটবে এখানে। এই গেল আমাদের গরমের সময়। শীতের সময় ঠিক বিপরীতটা হবে। শীতের সময় কি হবে না, আমাদের তোমার হচ্ছে যে নর্থ হেমিস্ফিয়ার যেটা সূর্য থেকে দূরে চলে যাবে, তখন সরাসরি সূর্যের আলো এবং রশ্মি দক্ষিণ হেমিস্ফিয়ারে পড়বে। তাহলে সেখানে কি হবে, আইটিসিজের নিচের দিকে শিফট করে যাবে, আর টেম্পারেচার ডিফারেন্সটা এরকম তৈরি হবে। এখানে তখন হাই প্রেসার ফর্মেশন হবে, মানে টেম্পারেচারটা কম হবে, হাই প্রেসার। একই রকম ভাবে এখানেও সেই রকম হাই প্রেসার ফর্মেশন হবে। জাস্ট এই কারণে আমাদের ইন্ডিয়ান মনসুন বা মৌসুমী বায়ুর উৎপত্তিটা হয়, এই কারণে। ঠিক আছে, এইটা আমাদের মনে রাখতে হবে। ইন্ডিয়ান মনসুন দুটো হয়, দু ধরনের হয়। কি? একটা হচ্ছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, আর একটা হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। আরব সাগরীয় শাখা, আর একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। আরব সাগরীয় শাখা একটা, আর একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। এইবার আরব সাগর থেকে যে বাতাসটা প্রবাহিত হচ্ছে, সেটা আরব সাগরীয় শাখার মধ্যে পড়বে। এই রকম করে সরাসরি গিয়ে এরকম করে তোমার হচ্ছে যে পশ্চিম ঘাট পর্বতমালাতে ধাক্কা লাগে। একটা জিনিস এখানে বলে দিই, পশ্চিম ঘাট পর্বতমালাতে ধাক্কা লাগার সাথে সাথে এখানে বৃষ্টিপাতের সম্পর্কটা কি আছে? আছে, একদম আছে। এরকম করে পশ্চিমবঙ্গ পর্বতমালা আছে, একদম এখানে তাপি নদীর মুখ থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত পুরো একদম কন্টিনিউয়াস রেঞ্জ একটা পশ্চিমঘাট পর্বতমালা। এই ধাক্কা লাগার সাথে সাথে এই পাহাড়ের ঢাল বরাবর কি হবে, উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে। আর আমরা জানি উপরের দিকে উঠলে কি হবে, শীতল হবে, ঠান্ডা হবে, এবং কনডেন্সড হয়ে যাবে, কনডেন্স ঘনীভূত হয়ে যাবে। আর ঘনীভূত হয়ে যাওয়া মানে কি, বড় বড় জলের কণায় পরিণত হয়ে বৃষ্টিপাত ঘটাবে। তাহলে এইখানে যে বৃষ্টিপাতটা হচ্ছে, এটাকে বলা হয় শৈলতক্ষেপ বৃষ্টিপাত। শৈলতক্ষেপ বৃষ্টিপাত বা অরোগ্রাফিক রেনফল বা রিলিফ রেনফল বল। ঠিক আছে, তাহলে এই ওয়েস্টার্ন ঘাটে বৃষ্টিপাত হচ্ছে। এবার এরকম করে বাতাসটা প্রবাহিত হচ্ছে, আস্তে আস্তে করে ভিতরের দিকে ঢুকছে, ইন্টেরিয়ারে ঢুকছে।
ঢুকে এরকম করে আস্তে আস্তে করে তোমার হচ্ছে যে উত্তর পশ্চিম দিকে টার্ন নিচ্ছে। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের ক্ষেত্রে আমাদের অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ। এরপরে আছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। এই যে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ মানে বঙ্গোপসাগর থেকে এরকম করে বাতাস, বেশ কিছু বাতাস কি হবে, উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠে এখানে কি হবে, সরাসরি তোমার হচ্ছে যে গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ে ধাক্কা লাগবে। এখানে গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ে ধাক্কা লাগবে। ধাক্কা লাগার সাথে সাথে এখানে খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে এখানে একই রকম ভাবে শৈলক্ষের বৃষ্টিপাত ঘটাবে। এবং এই গারো, খাসি আর জয়ন্তিয়া এটা মেঘালয়ের চেরাপুঞ্জি বা মৌসিনরামকে তিন দিকে এরকম করে ঘিরে রেখেছে বলে না, এখানে প্রবল বৃষ্টিপাত হবে। সেই কারণে পৃথিবীর সব থেকে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হচ্ছে যে আমাদের চেরাপুঞ্জি বা মৌসিনরাম। চেরাপুঞ্জি বা মৌসিনরাম এটা কোন শাখার জন্য? এটা আমাদের মনসুন বা সাউথ ওয়েস্ট মনসুনের বঙ্গোপসাগরীয় শাখা বা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ থেকে তৈরি হবে। ঠিক আছে, এখানে দেখো একটা স্ট্রিম এরকম করে গেছে, আরাকানিয়মা পর্বতে ধাক্কা লেগে আবার ভারতের ইন্টেরিয়ারের দিকে এসেছে, এরকম করে ইন্টেরিয়ারের দিকে এসেছে। এই যে আমাদের সাউথ ওয়েস্ট মনসুন না, এই সাউথ ওয়েস্ট মনসুন কি সব জায়গাতে একই রকম ভাবে আসে? তা নয়। এই সাউথ ওয়েস্ট মনসুন আসার একটা নির্দিষ্ট সময় আছে। আমি কয়েকটা স্পেসিফিক ডেট আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, ভারতে সবার প্রথম বৃষ্টিপাত কখন আসে? ভারতে সবার প্রথম বৃষ্টিপাত আসে আমাদের আন্দামান নিকোবরের উপরে। এটা কবে না, 20 মে। এটা একটা কোশ্চেন হতে পারে। ভারতের ভারতের কোথায় বা কবে সবার প্রথম বৃষ্টিপাত আসে? সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান ব্রাঞ্চ থেকে 20 মে তারিখে, 20 মে তারিখে আন্দামান নিকোবরের উপর দিয়ে আসে। এইবার আসবো আমাদের পরের কোশ্চেন, যদি বলে যে ভারতের কোন রাজ্যে সবার প্রথম বৃষ্টিপাত আসে, এটা হচ্ছে 1 জুন তারিখে, জুন মাসের 1 তারিখে। সেটা কবে? জুন মাসের 1 তারিখে। কোথায়? কেরালাতে। তাহলে কোন রাজ্য বললে তখন এক কথাতে আমরা কেরালা করব, কিন্তু যদি বলে ভারতের কোথায় তখন কিন্তু 20 মে, মনে রাখতে হবে 20 মে হয়েছে। এরপরে আসি 5 জুন তারিখে। তারপরের যে তারিখটা সেটা হচ্ছে 5 জুন তারিখে। ইম্পর্টেন্ট কেন? তার কারণ এই স্ট্রিমটা এরকম করে গিয়ে এটা একটু এরকম করে গিয়ে এইদিকে আসবে। ঠিক আছে, আমাদের নর্থ বেঙ্গলে এই 5 জুন তারিখে আমাদের বৃষ্টিপাতটা আসে। যেই কারণে সাউথ বেঙ্গলে যে বৃষ্টিপাত হয় তার আগে আমাদের নর্থ বেঙ্গলের বৃষ্টিপাত হয়, তার আগেই আমাদের নর্থ বেঙ্গলে বৃষ্টিপাত হবে। তাহলে নর্থ বেঙ্গলে যে বৃষ্টিপাত হয় সেটা কত তারিখে? 5 জুন তারিখে, জুন মাসের 5 তারিখে, মনে রাখতে হবে জুন মাসের 5 তারিখে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কি না, এই 8 জুন বা 10 জুন তারিখটাতে। 8 জুন বা 10 জুন তারিখ যেটা আছে সেটা এখানে বৃষ্টিপাতটা কোথায় ঘটাবে? যেসব স্টেট গুলো আছে সেগুলো তো আছেই, সাথে ইম্পর্টেন্ট বললে সাউথ বেঙ্গল। তাহলে এই সাউথ বেঙ্গলে আমাদের বৃষ্টিপাত সবার প্রথম কখন আসবে, মানে যারা আমরা তোমার হচ্ছে দক্ষিণবঙ্গে আছি তাদের ক্ষেত্রে 10ই জুন বা 8ই জুন তারিখটাতে আসবে। ঠিক আছে, 3 নম্বর তোমার 4 নম্বর কোশ্চেন হয়ে গেল। এরপরে যদি কোশ্চেন আসে যে ভারতে সর্বশেষ কত তারিখে বৃষ্টিপাত প্রবেশ করবে, মানে সর্বত্র বৃষ্টিপাত কবে প্রবেশ করে যাবে, সেটা হচ্ছে 15 জুলাই। এটা হচ্ছে 15 জুলাই। কি না, এই তারিখটাতে সর্বত্র সর্বত্র আমাদের মনসুনাল উইন্ড বা মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে। এটা হচ্ছে 15 জুলাই। মনে রাখতে হবে এই যে কয়েকটা দিন বা ডেট আমাদের মনসুন উইন্ডের ক্ষেত্রে মনে রাখতে হবে। ঠিক আছে, একটা কোশ্চেন আমি একটু বলে নিই, খুব রিলেটেড কোশ্চেন, তার কারণ প্রসঙ্গত এখন আরাবল্লী পর্বত নিয়ে তোমার হচ্ছে খুব তোমার হচ্ছে চলছে, তোমার সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট এসেছে, আরাবল্লী পর্বতের ওখানে মাইনিং হবে ইত্যাদি ইত্যাদি। সেই নিয়ে তোমার হচ্ছে যে যারা আমরা পরিবেশ কে ভালোবাসি তারা আরাবল্লী পর্বতকে রাখতে চেয়েছি। এই রাখতে চাওয়ার কারণ, আরাবল্লী পর্বত কোথায় আছে? আরাবল্লী পর্বত আছে এইখানটাতে। ঠিক আছে, আচ্ছা এই আরাবল্লী পর্বত থাকলেও এখানে এখানে থর মরুভূমি তৈরি হওয়ার কারণ কি? থর মরুভূমি তৈরি হওয়ার কারণ কি না, এখানে বৃষ্টিপাতের অভাব। বৃষ্টিপাতের কেন অভাব? এইরকম করে যখন বাতাসটা প্রবাহিত হচ্ছে একদম শেষে গিয়ে এই যে বাতাসগুলো পরে এরকম করে যাচ্ছে, সেখানে কি হবে না, যত পশ্চিম দিকে যাচ্ছে তত তাতে জলীয় বাষ্প কমে যাচ্ছে। বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে আসছে তো জলীয় বাষ্প কমে যাচ্ছে। তার মানে এই পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশ বা দিল্লি বা রাজস্থান এইসব জায়গাতে বৃষ্টিপাত একদম মিনিমাম, কম হয়। সেই কারণে বৃষ্টিপাত কম হয়। তাহলে পরক্ষণেই তোমরা জিজ্ঞেস করবে, স্যার এই তো এখানে অ্যারাবিয়ান সি আছে, এই তো সরাসরি এখান থেকে এখানে বৃষ্টিপাত ঘটাতে পারে, তো এই করালো না কেন? করালো না, তার কারণ আছে। এবার কি না, এখানে কোনো অবস্ট্রাকশন পায়নি। এখানে যেমন আমাদের হচ্ছে যে এটা ছিল বলে,
কি বলে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা ছিল বলে এখানে বৃষ্টিপাতটা হচ্ছিল, কারণ শৈলক্ষেপ বৃষ্টিপাত বা অরোগ্রাফিক রেনফল হচ্ছিল। তাহলে এখানে সেরকম কোনো অবস্ট্রাকশন নেই। আবার সঙ্গে সঙ্গে তোমরা কোশ্চেন করবে, স্যার এই তো আরাবল্লী পর্বত আছে, আরাবল্লী পর্বত থাকলে তো বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, এই তো অবস্ট্রাকশন তৈরি করবে। করবে না, তার কারণ অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ থেকে যে বাতাসগুলো মনসুনাল উইন্ড গুলো যাচ্ছে সেইগুলো সরাসরি গুজরাট হয়ে রাজস্থানে প্রবেশ করছে, এবং আরাবল্লী পর্বতের সমান্তরালে অবস্থান করার কারণে, মানে আরাবল্লী পর্বত এর সমান্তরালে অবস্থান হওয়ার কারণে এখানে অবস্ট্রাকশন সেরকম তৈরি করতে পারেনি। বোঝা গেছে? পুরোপুরি ভাবে পশ্চিমঘাট পর্বতমালা আড়াআড়ি ভাবে অবস্থান করছিল, যে কারণে বৃষ্টিপাত ঘটাচ্ছিল। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা কি, সমান্তরালে, একদম সমান্তরালে, একে অপরের সমান্তরালে অবস্থান করছে বলে এখানে বৃষ্টিপাত কম হয়, যেই কারণে এখানে থর মরুভূমি অঞ্চল তৈরি হয়েছে। তাহলে পুরো রাজস্থান, এন্টায়ার রাজস্থানে কি থর মরুভূমি অঞ্চল আছে? তা নয়। আমাদের যে পশ্চিম দিকের পূর্ব দিকের যে রাজস্থানের অংশগুলো আছে, আমাদের জয়পুর, যোধপুর, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কম মানে হয়, তারই মধ্যে যতটুকু হয় সেটা হচ্ছে এই আরাবল্লী পর্বতের কারণেই হয়। তাহলে যদি আরাবল্লী পর্বত না থাকে তাহলে ওই সব জায়গাও কিন্তু থর ডেজার্ট রিজিয়নের মধ্যে চলে যাবে। একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের যে কোনো কাজে লাগবে, পরবর্তীকালে পরীক্ষার ক্ষেত্রে লাগবে, সেটা হচ্ছে আরাবল্লী পর্বতের গুরুত্বটা। এই আরাবল্লী পর্বত না থাকলে এই থর ডেজার্ট রিজিয়ন, যেটা একদম পূর্ব দিকের অংশে আছে রাজস্থানের, সেটা আস্তে আস্তে পুরো এন্টায়ার রাজস্থানকে কভার করে ফেলবে। একই রকম ভাবে এই আরাবল্লী পর্বত আছে বলে এখানে দিল্লি, রাজস্থান বা তোমার হচ্ছে যে এই যে জায়গাগুলো আছে মধ্যপ্রদেশ, এই জায়গাগুলোতে পলিউশন খুব কম হয়। তা বলতেই পারো যে দিল্লিতে কি পলিউশন হয় না? হ্যাঁ, পলিউশন হয়। দিল্লিতে পলিউশন হওয়ার কারণ সে আরো অনেক আছে। সেখানে তোমার হচ্ছে প্রচুর পরিমাণে ডিফরেস্টেশন, তারপরে হচ্ছে যে অ্যাফরেস্টেশনের অভাব, তারপরে হচ্ছে যে যানবাহন, গাড়ি ঘোড়া চলে প্রচুর পরিমাণে, এনসিটি যেহেতু ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, তাই জনবসতি বা অনেক বেশি ঘন সন্নিবিষ্ট হয়। মানে তোমার হচ্ছে সব থেকে বেশি জনঘনত্ব দেখা যায় আমাদের দিল্লিতে, 11,000 সামথিং প্রত্যেক বর্গ কিলোমিটার। তাহলে সেই কারণে বৃষ্টিপাত হয়। তার থেকেও চরম পলিউশন হবে যখন এই আরাবল্লী পর্বত থাকবে না। কেন? তার কারণ এখানে বালি, ঠিক আছে, থর ডেজার্ট রিজিয়ন থেকে বালি উড়ে উড়ে সবগুলো গিয়ে কোথায় পড়বে? এই দিল্লি, মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, এইসব জায়গাতে। তার মানে পলিউশন আরো বেশি হয়ে যাবে, আরো বেশি পরিমাণে স্মগ হয়ে যাবে। ঠিক আছে? এই আরাবল্লী পর্বত থাকার কারণে তোমার হচ্ছে বনভূমি একটা সবুজ অংশ তৈরি করা গেছে পশ্চিম দিকের অংশে। এই আরাবল্লী পর্বতে প্রচুর গাছপালা আছে, এটা যদি কোনো কারণে না থাকে, তাকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে গাছপালা প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এরকম এরকম বেশ কিছু কারণ আছে যে কারণে আরাবল্লী পর্বতকে অবশ্যই, অতি অবশ্যই রাখা উচিত বা রাখতে হবে। ঠিক আছে? যতই সেটা তোমার হচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে তার ডিসঅ্যাডভান্টেজ থাকুক না কেন, প্রাকৃতিক দিক থেকে, ন্যাচারাল পার্ট থেকে তার অনেক বেশি গুরুত্ব আছে। মনে রাখতে হবে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা কি না, এই একটা জায়গায় এটা কি আছে, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু জানার আগে আমাদের যে মনসুন আছে, সেই মনসুনকে মূলত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন, আর একটা হচ্ছে নর্থ ইস্ট মনসুন। নর্থ ইস্ট মনসুনটা কি? নর্থ ইস্ট মনসুন মানে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু কখন হয়? ধরো সময়টা হচ্ছে উইন্টার। আমি উইন্টারের সময় কি বলেছি না, দক্ষিণ আমাদের নর্থ হেমিস্ফিয়ার বা উত্তর হেমিস্ফিয়ার, যেটা ভারতের পোর্শন আছে, সেই উত্তর হেমিস্ফিয়ার কি হবে? সূর্য থেকে দূরে চলে যাবে। তার মানে এখানে টেম্পারেচার কি হবে? কম হবে, মিনিমাম হবে, টেম্পারেচার মিনিমাম। এবার টেম্পারেচার মিনিমাম হওয়া মানে এইসব জায়গাতে কি হবে? আমাদের হাই প্রেসার তৈরি হবে। আর একই রকম ভাবে দক্ষিণের দিকের পোর্শনে, সেখানে টেম্পারেচার বেশি, সূর্যের কাছাকাছি অবস্থান করে, সেখানে লো প্রেসার তৈরি হবে। তাহলে এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাস এরকম করে প্রবাহিত হবে। যখন প্রবাহিত হচ্ছে তখন কি না, ওই একই রকম ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হবে, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হবে। এর অভিমুখটা দেখতে হবে কিন্তু, ঠিক আছে, এর ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে। তুমি উপর দিক থেকে নিচের দিকে নেমে আসো, তোমার ডান দিকটা কোন দিকে হবে? এই দিকেই হবে। তাহলে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। এই যে বাতাসটা প্রবাহিত হচ্ছে শীতকালে, এটাই হচ্ছে যে নর্থ ইস্ট মনসুন, নর্থ ইস্ট উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এইবার এই যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু আছে, ঠিক আছে, এই বাতাসটার কারণে যে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে 2% মিনিমাম। আর সাউথ ওয়েস্ট মনসুনের কারণে হয় 75%। পোস্ট সাউথ ওয়েস্ট মনসুন বা পোস্ট মনসুন এবং প্রি মনসুন,
তার জন্য কিছু পরিমাণ বৃষ্টিপাত হয়, কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয় ভারতে সাউথ ওয়েস্ট মনসুনের কারণে 75%। আর বাকি 2% হচ্ছে যে নর্থ ইস্ট মনসুনের কারণে। আচ্ছা, স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে, স্যার এতে কেন বৃষ্টিপাত এত কম হলো? তোমরা সকলেই বুঝতে পেরেছো যে এই বাতাসটা যখন প্রবাহিত হচ্ছে তখন পুরোটাই স্থলভাগের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু স্থলভাগের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেই কারণে কি হবে, এখানে জলীয় বাষ্প তোমার কনজিউম করা বা জলীয় বাষ্প অ্যাবজর্ব করার মতো কোনো কন্ডিশন তৈরি হবে না। তাহলে জলীয় বাষ্প নেই, তার মানে বৃষ্টিপাত নেই। সেই কারণে শীতকালে যে উত্তরে বাতাস প্রবাহিত হয়, যে এখন এই এই সময়টাতে উত্তরে বাতাস প্রবাহিত হচ্ছে, বা আরো পরের দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের সময়ে আরো উত্তরে বাতাস প্রবাহিত হবে, এই বাতাসগুলো কি হয়, শুষ্ক হয়। শুষ্ক হয়, অনেক বেশি শুষ্ক হয়, বাতাসে জলীয় বাষ্প একদম থাকে না। সেই কারণে আমাদের তোমার হচ্ছে যে ত্বক চর্চা করার জন্য ময়েশ্চারাইজার লাগাতে হয়, ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো তোমরা কম বেশি জানো। তাহলে বাতাস অনেক বেশি শুষ্ক হবে, এই কারণে এখানে বৃষ্টিপাতটা হচ্ছে 2% হবে, মাত্র মিনিমাম 2% হবে। আচ্ছা, এটার সঙ্গে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর সম্পর্কটা কি আছে, এটা আমাদের জানতে হবে। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু মানে হোয়াট মৌসুমী বায়ু? এটা হচ্ছে প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঠিক আছে, মানে যে মৌসুমী বায়ুটা তোমার হচ্ছে যে পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছিল, দক্ষিণ পশ্চিম দিক থেকে, সেটাই ফিরে আসবে। সেটা কিরকম ফিরে আসবে, তোমরা যদি এই ছবিটা দেখো না, এই ছবিটা দেখলে অনেকটা ক্লিয়ার করতে পারবে। এই লাল কালার দিয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর এই সবুজ কালার দিয়ে যেগুলো দেওয়া আছে ডট ডট করে, সেগুলো হচ্ছে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটা প্রত্যাবর্তন করছে, নিচের দিকে নেমে আসছে। এইবার এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করলো কেন, রিট্রিট করলো কেন? তার কারণ হচ্ছে যে শীতকালে এই নর্থ ইস্ট মনসুন, এই যে মনসুনটা, এই মনসুনটা অনেক বেশি স্ট্রং হয় অ্যাজ কম্পেয়ার টু সাউথ ওয়েস্ট মনসুন। এই নর্থ ইস্ট মনসুনটাই কি করে, এই সাউথ ওয়েস্ট মনসুনটাকে ঠেলে বাইরের দিকে, বা যে পথে এসেছিল সেই পথে তাকে বাইরের দিকে বের করতে সাহায্য করে, বা তাকে বাইরের দিকে বের করে। তাহলে নর্থ ইস্ট মনসুনটাই হচ্ছে এই সাউথ ওয়েস্ট মনসুনটাকে ঠেলে বাইরের দিকে বের করে। এবং কবে থেকে সেটা শুরু হয়, দেখো সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে। তাহলে সাউথ ওয়েস্ট মনসুন কতদিন পর্যন্ত তোমার হচ্ছে স্টেবল হয়? আমরা সকলেই জানি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাউথ ওয়েস্ট মনসুনটা স্টে করে। এবার যেই না সেপ্টেম্বর মাস পড়ে গেল, অমনি সঙ্গে সঙ্গে সাউথ ওয়েস্ট মনসুনটা ওই নর্থ ইস্ট মনসুনের কারণে ঠেলে বাইরের দিকে বেরিয়ে আসবে। যখন বেরিয়ে আসে তাদের জলীয় বাষ্প কম থাকে, মিনিমাম থাকে, সেই কারণে বৃষ্টিপাত মিনিমাম হয়। কিন্তু একটা কোশ্চেন খুব খুব পরিমাণে আমাদের পরীক্ষাতে আসে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ভারতের কোথায় বা কোন জায়গাতে বছরে দুবার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, বছরে দুবার। সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে এই করমণ্ডল উপকূল, এই অঞ্চলটাতে। এই করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হবে। কেন? তার কারণ হচ্ছে যে এই রিট্রিটিং মনসুন বা নর্থ ইস্ট মনসুন। কেন? এই দেখো, যতগুলো মনসুনাল উইন্ড আছে প্রত্যেকটাই দেখো স্থলভাগের মধ্যে দিয়ে আসছে, কিন্তু এইরকম করে যে বাতাসটা প্রবাহিত হবে, যেটা করমণ্ডল উপকূল বা চেন্নাই, তামিলনাড়ু, ওইসব জায়গাতে প্রবাহিত হচ্ছে বা প্রবেশ করছে, সে কিন্তু বে অফ বেঙ্গলের উপর দিয়ে প্রবাহিত হবে। তার মানে কিছু পরিমাণ জলীয় বাষ্প সে এখান থেকে কনজিউম করতে পারবে, এখান থেকে অ্যাবজর্ব করতে পারবে। যখন এই জলীয়বাষ্পপূর্ণ বাতাস মানে প্রবেশ করছে ভারতে, তখন এখানে পূর্বঘাট পর্বতমালা আছে, এখানে আছে পূর্বঘাট পর্বতমালা, ইস্টার্ন ঘাট। সেই ইস্টার্ন ঘাটে ধাক্কা লাগিয়ে এখানে বৃষ্টিপাত ঘটাবে। তার মানে একবার যাওয়ার সময় বৃষ্টিপাত হচ্ছে, একবার আসার সময় বৃষ্টিপাত হচ্ছে। তাহলে বছরে দুবার বৃষ্টিপাত হবে। কোথায়? এই করমণ্ডল উপকূলে। একই রকম ভাবে এই পরীক্ষাতে কোশ্চেন আসে যে আমাদের উম তোমার হচ্ছে যে ওই করমণ্ডল উপকূল যেটা, সেটা হচ্ছে যে বা এরকম করে আসে যে নভেম্বর মাসে, নভেম্বর ডিসেম্বর মাসে কোথায় বৃষ্টিপাত হয়? এই নভেম্বর ডিসেম্বর মাসে বৃষ্টিপাত হয় কোথায়? এই করমণ্ডল উপকূলে। তার মানে একবার তোমার হচ্ছে জুন মাসে বৃষ্টিপাত হচ্ছে, একবার আবার নভেম্বর ডিসেম্বর মাসে বৃষ্টিপাত হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, এইগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে এই গেল আমাদের মনসুন। আচ্ছা, এইখানটাতে আর একটা ছোট্ট জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের। তোমরা সকলেই একটা টার্ম শুনেছো, সেটা হচ্ছে তোমার হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা যেটা, সেটাকে বলা হয় আমাদের ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে
এইখানে যে পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশ, এই জায়গাতে শীতকালে বৃষ্টিপাত হয়। পরীক্ষাতে এটাও আসে যে শীতকালের বৃষ্টিপাত যেটা পাঞ্জাব হরিয়ানা রিজিয়নে হয়, সেই শীতকালের বৃষ্টিপাতের কারণ কি, সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝাটা কি, এইখানে তোমার হচ্ছে যে ভূমধ্যসাগর, যেটাকে মেডিটেরিয়ান সি, ব্ল্যাক সি, রেড সি, ক্যাসপিয়ান সি, এই জায়গা থেকে কি হয়, শীতকালে আমাদের হচ্ছে যে মানে দিনের বেলাতে কিছু পরিমাণ বাতাস এরকম করে উপরের দিকে অ্যাসেন্ড করে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে নিয়ে আসে কে, ওই ট্রপিক্যাল জেট স্ট্রিম। এই সাবট্রপিক্যাল জেট স্ট্রিম যেটা বলেছিলাম না, সেই সাবট্রপিক্যাল জেট স্ট্রিম এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটাকে আমাদের বয়ে নিয়ে আসে পশ্চিম দিক থেকে, এবং যখন পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তখন তারই একটা স্ট্রিম এরকম করে ভিতরের দিকে আমাদের ভারতের উত্তর পশ্চিম দিকে এরকম করে প্রবেশ করে। কে নিয়ে আসে, এই আমাদের হচ্ছে যে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম। কোথা থেকে নিয়ে আসে, মেডিটেরিয়ান সি থেকে নিয়ে আসে জলীয় বাষ্পপূর্ণ বায়ু। সে যখন নিয়ে আসে তখন এখানে শীতকালে তুষারপাত বা বৃষ্টিপাত হয়, যেই কারণে রবি ক্রপ, যেটা আমরা গম চাষের ক্ষেত্রে দেখি, রবি ক্রপের তোমার হচ্ছে যে গ্রোথের ক্ষেত্রেই ওয়েস্টার্লি তোমার হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত যেটা হয় সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা গেল আমাদের পশ্চিমী ঝঞ্ঝা। এইবার এইটা গেল আমাদের মোটামুটি মনসুন বা ইন্ডিয়ান মনসুনের একটা উপরে একটা ছোট্ট টপিক। ঠিক আছে, আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনার উপরে তোমাদের জন্য কিছু কোশ্চেন দেখা আছে, দেখি তোমরা কি পারো কি না পারো। আমি সবার প্রথম কোশ্চেনটাতে আসি, এখানে দেখো কি কোশ্চেন আছে। দেখো সবার প্রথমে এখানে আসি, দেখো ভারতের কোন অংশে দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু উভয় থেকেই বৃষ্টিপাত হয়? ভারতের কোন অংশে দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু উভয় থেকেই বৃষ্টিপাত হয়? এটা কে বলতে পারবে দেখি, আমি একটু পরিচিতি ঘটিয়ে নিই, দেখি কে বলতে পারবে, দেখি আমাকে বলো। অপশন এ 1, আচ্ছা, অনেকেই বলছে এ, অপশন এ তামিলনাড়ু করমণ্ডল উপকূল। ভেরি গুড, এক্সেলেন্ট অ্যান্সার হয়েছে। তাহলে আমাদের দেখো, আমাদের কনসেপ্টের মধ্যে আমাদের যে এটা আছে, আমাদের টপিকটা আছে, তার মধ্যে একটা কোশ্চেন সবাই পেরেছে। প্রভাত বলেছে, শুভ বলেছে, ভেরি গুড, এক্সেলেন্ট। তারপরেরটা দেখো, গ্রীষ্মকালে কোন অঞ্চলে প্রথম বৃষ্টিপাত আসে বা প্রথম বর্ষা আসে? গ্রীষ্মকালে কোন অঞ্চলে প্রথম বর্ষা আসে? হিমালয়, পশ্চিম ঘাট, পূর্ব ঘাট এবং গাঙ্গেয় সমভূমি। কে বলতে পারবে দেখি, কে বলতে পারে? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার? গ্রীষ্মকালে কোন অঞ্চলে প্রথম বৃষ্টিপাত আসে দেখি। বি, উত্তম বলছে বি, সমীর বলছে বি, মোনালিসা বি, একদম ভেরি গুড। দীপঙ্কর বলছে বি, আচ্ছা, শুভ বলছে পশ্চিম ঘাট, একদম সুন্দর অ্যান্সার হয়েছে, দারুণ অ্যান্সার হয়েছে। তাহলে প্রত্যেকেই কারেক্ট বলেছে, একদম সঠিক অ্যান্সার হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। বেশ, দেখো আমাদের পড়াশোনার মধ্যে থাকলেই হয়ে যাবে, এই একটু মন দিয়ে পড়াশোনাগুলো করবে, ক্লাসগুলো করবে, দেখবে কোনো অসুবিধা হবে না। তারপরে আছে দেখো, রাজস্থানে আমাদের যে বৃষ্টিপাতটা হয়, রাজস্থানে বৃষ্টিপাতের অভাবের কারণ কি? রাজস্থানে বৃষ্টিপাতের অভাবের কারণ কি? আমাদের অপশনগুলো কি কি আছে? অপশনগুলো আছে দেখো, বর্ষা এই অঞ্চলে পৌঁছাতে ব্যর্থ হয়। খ বলেছে এটি খুব গরম। ক বলেছে জলের কোনো সরবরাহ নেই এবং এর ফলে বাতাস শুষ্ক থাকে। এবং অপশন ডি বলেছে প্রয়োজনীয় উত্থানকে ঠান্ডা করার জন্য বাতাস কোনো বাধা অতিক্রম করে না। প্রয়োজনীয় উত্থানকে ঠান্ডা করার জন্য কোনো বাতাস কোনো বাধা অতিক্রম করে না। এটা কি বলতে পারবে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার? আচ্ছা, রিঙ্কু বলেছে ডি, সৈকত ডি বলেছে, ভেরি গুড। চিন্ময় ডি বলেছে। প্রত্যেকে কারেক্ট অ্যান্সার দিয়েছে, ভেরি গুড, সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার দিয়েছে। একদম এইভাবে পড়াশোনা করতে হবে, একদম ভেরি গুড। নিশা বলেছে হ্যাঁ, সঠিক অ্যান্সার দিয়েছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি যদি একটু আরো একবার আমি যদি তোমাদের জন্য একটু দেখাই, সেটা হচ্ছে এরকম, এই আছে, ঠিক আছে। আমাদের হচ্ছে যে রাজস্থানের বৃষ্টিপাত হয় না কেন, তার কারণ আমাদের যে আরাবল্লী পর্বত আছে সে এরকম করে সমান্তরালে আছে, মানে এরকম করে বাতাস প্রবাহিত হচ্ছে, তার ধার ঘেঁষে তোমার হচ্ছে যে বেরিয়ে যাচ্ছে, এখানে অবস্ট্রাকশন তৈরি করতে পারে না। কিন্তু যতটুকু হয় তা কিন্তু ওই আরাবল্লী পর্বতের কারণেই হয়। আরাবল্লী পর্বত অবস্থান করে বলে, এই আরাবল্লী পর্বতের জন্যই কিন্তু এই আমাদের রাজস্থানের পশ্চিম দিকের যে অংশ, পূর্ব দিকের যে অংশটা আছে, সেই পূর্ব দিকের অংশে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। ঠিক আছে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরেরটা দেখি কি আছে। তারপরে আছে ভারতের দক্ষিণ উপদ্বীপে গ্রীষ্ম ও শীতের মধ্যে তাপমাত্রার চরমতা বেশ কম থাকে কারণ কি? একটু ভালো করে ভাবো। ভারতের দক্ষিণ উপদ্বীপে মানে ভারতের দক্ষিণে শীত এবং গ্রীষ্মের মধ্যে যে তাপমাত্রার চরমতা বা যে এক্সট্রিম ক্লাইমেটিক পোর্শন, ক্লাইমেটিক কন্ডিশন, সেটা কম থাকে।
তার কারণ কি? সংলগ্ন সমুদ্রগুলি তাপমাত্রাকে মাঝারি করে তোলে, আকাশ সাধারণত মেঘলা থাকে, সূর্যের রশ্মি সারা বছর প্রায় উলম্বভাবে পড়ে এবং সারা বছর ধরে তীব্র বাতাস প্রবাহিত হয়। তাহলে হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? কে বলতে পারবে? কে বলতে পারবে দেখি, কে বলতে পারবে দেখি, চলো। অপশন সি। আচ্ছা, অপশন সি বলছে, রাহুল বলছে অপশন এ, অনুপ বলছে অপশন সি, আচ্ছা সুপ্রিয়া বলছে অপশন এ। আচ্ছা, এখানে একটু দুটো অপশনের মধ্যে একটু ঝামেলা তৈরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে কি বলেছে? উত্তরে দক্ষিণ উপদ্বীপে গ্রীষ্ম এবং শীতের মধ্যে তাপমাত্রার চরমতা কম থাকে, তার মানে যে টেম্পারেচারটা আছে সেটা হচ্ছে মডারেট টেম্পারেচার। মডারেট টেম্পারেচার। আমি একটু আগে বলেছিলাম, একদম শুরুর দিকে যদি ধরি, একদম শুরুর দিকে বলেছিলাম যে আমাদের যে তাপমাত্রা যেটা, সেটা মডারেট ক্লাইমেট দেখতে পাবো, মডারেট টেম্পারেচার দেখতে পাবো। সেটা কোথায়? না সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে। তাহলে সমুদ্র সমুদ্র সংলগ্ন হওয়ার কারণে এই তাপমাত্রাকে মাঝারি করে তোলে, এটাই অ্যান্সার হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সূর্যের রশ্মি সারা বছর ধরে উলম্ব থাকে, প্রায় উলম্ব থাকে, এটা একদম ঠিক কথা, কিন্তু তার মানে সেখানে তো টেম্পারেচার বেশি হয়, সেটা আমরা দেখি, সেটা আমরা দেখেছি, ল্যাটিটিউড একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কিন্তু এই যে শীত গ্রীষ্মের মধ্যে তাপমাত্রার যে চরমতা, সেটা খুব একটা বেশি দেখা যায় না, তার কারণ সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে। এটা ভালো করে মনে রাখতে হবে। অপশন এ ইজ দ্য হিয়ার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, বেশ বেশ। আচ্ছা, এরপরে যেটা আছে আমাদের 5 নম্বর, সেটা কি আছে? স্বল্পমেয়াদী জলবায়ু পূর্বাভাসের জন্য গত দশকে শনাক্ত হওয়া নিম্নলিখিত কোন ঘটনাটি ভারতীয় উপমহাদেশে মাঝে মাঝে দুর্বল মৌসুমী বায়ু মৌসুমী বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্কিত? দুর্বল মৌসুমী বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্কিত কে? লা নিনা, জেট স্ট্রিম, এল নিনো, যেটাকে এনসো বলা হয়, আর বিশ্বব্যাপী গ্রিন হাউস প্রভাব। তাহলে এই ভিতরে হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? মানে গত দশকে, মূলত 2010-এ শেষ হয়েছিল এইটা। কি হয়েছে না ভারতীয় উপমহাদেশে, সেখানে বৃষ্টিপাত কম হয়েছে, তার কারণ কি? হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? কে বলতে পারবে দেখি? অপশন সি। আচ্ছা, ভেরি গুড, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই কম বেশি অপশন সি বলেছে, একদম এক্সেলেন্ট অ্যান্সার হয়েছে অপশন সি। হেয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, গ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরকম আরো অনেক কিছু থাকবে আমাদের টপিকের মধ্যে। আমাদের যখন ইন্ডিয়ান ক্লাইমেট আমরা 2 দিন ধরে 2টো ক্লাসে কভার করবো, ঠিক আছে, প্রচুর কিছু সেখানে আছে। 2টো ক্লাসে কভার করবো, যেগুলো পড়েছি সেগুলো আরো ডিটেলসে পড়বো, আরো ডিটেলসে পড়বো। ঠিক আছে, আমি বিশ্বাস করি আমার সাবজেক্টে আমার কোনো স্টুডেন্টের কিন্তু লুপহোলস থাকবে না, কোনো রকম কোনো গাফিলতি থাকবে না, আমি বিশ্বাস করি। এবং তার জন্য আমার সাথে যেটা কোঅপারেট করতে হবে, আমার সাথে যেটা করতে হবে, সেটা কি? আমার একটু কথা মেনে চলতে হবে। প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাস শুরুর আগে আগের দিনের টপিকের উপরে একটা ছোটখাটো এমসিকিউ নিয়ে আলোচনা করব। তারপরেই তোমাদের সঙ্গে টপিক নিয়ে আলোচনা করবো। তাহলে এমসিকিউ গুলো যেগুলো আলোচনা করব, সেগুলোর জন্য প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন রেডি করে রাখতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা পড়াশোনা করো, একটা রুটিন মাফিক নিজের তোমার হচ্ছে যে পড়ার সময়টাকে বাঁধো। যে যার মতো করে রুটিন করো, যাই করো না কেন। ঠিক আছে, 24টা ঘন্টা তোমার। 24টা ঘন্টা কি করে তুমি ইউটিলাইজ করবে তার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ তোমার। বারবার করে বলছি, বুকের মধ্যে আগুন জ্বালতে হবে। এনিহাও, এখানে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না, তাই স্পেস করে দেবে না। নিজে নিজের গাফিলতি বা নিজের ফাঁকিবাজি অন্যের সুবিধা হয়ে যাবে, আর আলটিমেটলি আর কিচ্ছু হবে না। তোমার যেই মানে সাকসেস পেতে যে সময়টা কম লাগতো, তার থেকে অনেক বেশি সময় লাগবে তোমার ফাঁকিবাজির কারণে, যদি কেউ করো। আমি বিশ্বাস করি কেউ করবে না, আমার মনে হয় সেটা কেউ করবে না। ঠিক আছে, আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট চাকরি পাবে, একজনও বাদ যাবে না। বারবার করে বলছি, একজনও বাদ যাবে না। একটু মন দিয়ে পড়াশোনা করো, আর নতুন করে পেছনে পড়ে থাকার কিছু নেই। নিজের ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু সকলেই সচেতন, আমি মনে করি প্রত্যেকে সচেতন। ঠিক আছে, সেই জায়গা থেকে আমি আশা করব আমার প্রতিটা স্টুডেন্ট আমার কথা শুনবে, আমার কথা মেনে চলবে, স্যারেদের কথা শুনবেন, শুনবে তোমরা, সেইভাবে পড়াশোনা করবে, এবং একদম একদম এন্ড অফ দ্য সিজন তোমরা একটা চাকরি নিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এখান পর্যন্ত। আগামী দিনগুলো, আগামী 365 দিন একই রকম ভাবে কাটুক, ভালো কাটুক, স্বাচ্ছন্দ্যে কাটুক, এবং প্রত্যেকের ফিউচার যেন সিকিউর থাকে। আপাতত এখান পর্যন্তই, গুড নাইট। বাকিটা স্যার তোমাদের বলে দেবে। ঠিক আছে, স্যার যদি শোনেন তাহলে আসুন স্যার প্লিজ। কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, কমপ্লিট হয়ে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার। স্যার আমি লিভ করছি, তাহলে আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক 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 স্যার। ওকে স্যার।
আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, দেন আমরা কোডে চলে আসছি। কোডের জায়গাটা আমি শেয়ার করে রেখে দিচ্ছি যাতে করে সময় নষ্ট না হয়। আশা করি দেখো স্ক্রিন দেখা যাচ্ছে। এই পেজটা তোমরা চেনো, সেকেন্ড পেজে গিয়ে আমাদের কোডটা রয়েছে, আশা করি দেখা যাচ্ছে। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, জাস্ট এক মিনিট সময় নিচ্ছি। আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা ওপেন আছে, দেখো একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি, অ্যাক্টিভ থাকো, পজিটিভ থাকো, এর অন্য কোনো উপায় নেই। কেউ তোমাকে বলবে না শুধু পড়ো, আগে ফার্স্ট মাইন্ড সেট করো। আমি এবং এই স্যার তো আলাদা আলাদা ব্যক্তি, একটা মানুষ নয় তো, কিন্তু দেখো প্রত্যেকটা ব্যক্তি একই কথা বলবে, প্রত্যেকটা জায়গার জিস্ট একটাই, যে প্লিজ আগে এই জায়গাটাকে তৈরি করো ফার্স্ট। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে, আমি 2 মিনিটের বেশি টাইম নেব না। দেখো গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক, মানে গতকাল যে কথাগুলো বলছিলাম জিওগ্রাফি ক্লাসের ক্ষেত্রে, আমি দুটো জিনিস বলেছিলাম। যে জিওগ্রাফির ক্ষেত্রে যে এইভাবে আমি জিওগ্রাফি পড়িনি, আমাকে অনেকে জিওগ্রাফি পড়িয়েছে, অনেকের কাছে পড়েছি, কিন্তু এইভাবে কেউ জিওগ্রাফি পড়ায়নি। এই একটা। দ্বিতীয় বলেছিলাম যে তুমি বুঝতে পারবে একজন টিচার কিভাবে একজন স্টুডেন্টের মধ্যে এনার্জি চ্যানেলাইজ করতে পারে। আমি দুটো পয়েন্ট বলেছিলাম, সেই দুটো পয়েন্ট কি মানে ঠিকঠাক হলো? হতে পারে, আমি আবারও বলছি ভুল হতে পারে। তুমি বলতে পারো না স্যার আপনি পুরোটা ভুল, বা পার্শিয়াল ঠিক পার্শিয়াল ভুল, পুরোটাই ভুল। মানে এটা একান্ত, মানে দেখো খোলা রয়েছে গ্রুপ, তুমি বললে আমি জিজ্ঞাসা করবো না কেন বললে ভাই, কারণ এটা তোমার ফিডব্যাক বলতে এমন না শুধু পজিটিভ বলতে হবে, নেগেটিভ বল, কোনো অসুবিধা নেই। আবারও বলছি, যদি কেউ ভেবে থাকো যে শুধুমাত্র বই পড়ে কিছু এমসিকিউ পড়ে উদ্ধার করতে পারবে, কিছু করতে পারবে না, উদ্ধার করতে পারবে না। প্রপার গাইডেন্স ছাড়া পারবে না, প্রপার গাইডেন্স ছাড়া পারবে না। এক্সেপশনাল কি নেই? ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে। কিন্তু আগে তুমি ভেবে দেখো তুমি কি এক্সেপশনাল, ফার্স্ট এটা আগে কোশ্চেন কর। মানে তুমি যেই আমাকে বলবে যে স্যার এ বাইরে কি হয় না, অনেকে তো সেলফ স্টাডি করছে, অনেকে তো পড়ারই সময় পায় না, স্টেশনে বসে পড়াশোনা করছে। আমি প্রথমে বলবো তুমি এই কথাগুলো আগে না বলে আগে নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি এক্সেপশনাল? যে এই কোশ্চেনটা করবে তুমি দ্বিতীয়বারের লজিক দেখাবে না। আমরা যে কোনো জিনিসের লজিক দেখাই কখন বলতো? যখন আমি তুলনামূলক দুর্বল, তুলনামূলক দুর্বল, তখন আমি লজিক দেখাই। হঠাৎ করে বন্ধুদের মাঝখানে রয়েছি, হঠাৎ করে পড়ে গেছি, তো লজ্জার খাতিরে আমরা একদম খুব বেসিক ধারণা, বেসিক জিনিস ভেবে দেখো, যে হঠাৎ করে বন্ধুদের মধ্যে পড়ে গেছে, সবাই হাসাহাসি করছে, একদম সে ছোটবেলাকার কনসেপ্ট। তো সেই মুহূর্তে তোমার কি হবে? বিভিন্ন রকম লজিক, এই প্যান্টে বেঁধে পড়ে গেছি, এইখানটা জুতোটা কেমন এ হয়ে গেল তাই পড়ে গেছে, এরকম টাইপের ন্যাচারালি এইটাই হয়তো। একটু ভেবে দেখো। সেই একই জিনিস, কালকে হিস্ট্রি ক্লাসের পিডিএফ পাইনি, তাই এদের মানুষ হতে আরো কয়েক বছর সময় লেগে যাবে। চাকরি তো অনেক দূরের কথা, আর মানে কোনো অবস্থাতে যদি চাকরি পেয়ে যায় তাহলে তো ভুলাতে চলে যাবে। মিনিমাম এইটুকু বোঝে না। এখানেও কমেন্ট বক্সে সে একই জিনিস করে যাচ্ছে, আমি নর্থ বেঙ্গল থেকে, আমি নর্থ বেঙ্গল, আমি নর্থ বেঙ্গল, কি হবে এটা জেনে? নর্থ বেঙ্গল আলাদা কিছু আছে? নর্থ বেঙ্গলে কি দুটো কান বেশি হয়? নর্থ বেঙ্গলে কি ত্রিনয়নে আর একটা চোখ থাকে এখানটায়? এগুলো কারা করে? এসএসসি জিডি টাইপের যে পরীক্ষাগুলো হয়, পুলিশের পরীক্ষাগুলো হয়, ওই টাইপের স্টুডেন্ট গুলো করে। মানে তুমি এই পরীক্ষার যে একটা মিনিমাম মর্যাদা সেটাও রাখছো না। এর যে একটা
অন্যরকম একটা স্পেশালিটি রয়েছে, সেই ব্যাপারটাই বুঝতে পারছো না। সিভিল সার্ভিসের মতো পরীক্ষায় বসতে চলেছো, তোমার ম্যাচুরিটি অন্যরকম হবে, তুমি সেটাকে মেনে চলছো না। তো তুমি যদি মনে করো যে কোয়ালিফিকেশন বলতে, স্যার আমি তো কোয়ালিফাইড কারণ আমার গ্রাজুয়েশন রয়েছে, আমি পরীক্ষায় বসতে পারবো, সব থেকে বড় বোকা তুমি। তুমি যদি মনে করো যে আমার গ্রাজুয়েশন রয়েছে তাই ফর্ম ফিল আপ করতে পারছি, আমার বয়স রয়েছে তাই ফর্ম ফিল আপ করতে পারছি, এটা যদি তোমার কোয়ালিফিকেশন মনে হয়, তাহলে তুমি সব থেকে বড় বোকা। যেটা একটু আগেও বলছিলাম, যে ভেবে দেখো তুমি যে কোনো কিছুতে লজিক দেখাও, যে কোনো কিছুতে তুমি করো, কারণ দেখাও এটা হয়নি বা এই কারণে, তুমি ভেবে দেখো যা কিছু উল্টোটা ভাবো, যা কিছু তুমি আজ পর্যন্ত অ্যাচিভ করতে পেরেছো, সেটা হোক না তোমার মাধ্যমিকের রেজাল্ট, তুমি কোথাও একটা গান গেয়ে একটা ভালো একটা পুরস্কার পেয়েছো বা ভালো একটা সম্মান পেয়েছো, অন্য যে কোনো ফিল্ডে যে কোনো জায়গায়, যেটা তোমার মনে হচ্ছে অ্যাচিভমেন্ট, যেটা মানে তুমি নিজেকে মনে করো, হতে পারে আমার বা অন্য কাউকে বললে এটা মানে ধর ওতে আর কি যায় আসে, ও তো পাড়ায় স্টেজে গান গাইলে সবাই ফার্স্ট হয়। আমি ওটা বলছি না, তুমি নিজেকে যদি মনে করো যে আমি এই পার্টে একটা ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছি, এই পার্টে আমি কিছু করতে পেরেছি, সেখানে খেয়াল করে দেখো তোমার কোনো লজিক নেই, লজিক জিরো। তুমি কোনো কিছু করতে পারোনি, তার জন্য হাজার একটা লজিক থাকে। ভেবে দেখো ছোটবেলায় আমি স্কুলে যেতে পারিনি, তার জন্য কারণ ছিল। তুমি স্কুলে গেছো, তার জন্য কোনো কারণ নেই। তুমি রেজাল্ট খারাপ হয়েছে, তার জন্য প্রচুর কারণ রয়েছে। তুমি রেজাল্ট ভালো করেছো, তার জন্য কোনো কারণ নেই। এই ছোট ছোট জায়গাগুলো কবে বুঝবে? ম্যাচুরিটি বলতে এটা নয় যে তোমার বয়স হয়ে গেছে, ম্যাচুরিটি বলতে এটা নয়। ম্যাচুরিটি বলতে এটা কত তাড়াতাড়ি তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কতবার তোমার দেওয়ালে পিঠ ঠেকেছে, এটা বয়সের সাথে হয় না। মানে আমার এই কথাগুলো বুঝতে যেন খুব বেশি লেট না হয়ে যায়। যখন বুঝতে পারলে, তখন বুঝতে পারলে, মানে যখন আমার কথাগুলো বুঝতে পারলে, তখন উপরের দিকে তাকিয়ে দেখলে প্রায় মধ্য গগন ছাড়িয়ে অপরাহ্ন চলে এসছে জীবনে। এখন আর এখান থেকে ঘুরে দাঁড়িয়ে কিছু একটা করা যাবে না মনে হচ্ছে, এরকমটা না হয়, সময় থাকতে বোঝো। যাই হোক, শুধুমাত্র টাইপ করে পাঠাও। আমি এই এগুলো নিয়ে বারবার বলেছি, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস তোমাদের কাছে যাবে, তারপরে একাধিক নম্বরে মেসেজ, একাধিক লজিক, একাধিকে আমি কোড পাঠিয়েছিলাম, স্যার আমি ক্লাস করেছিলাম, স্যার আমি স্যার পড়বো বলে আপনার কাছে রেকর্ডিংটা চাইছি, হাজার একটা লজিক দিয়ে যাচ্ছে। যাই হোক, সব তোমার দায়িত্ব। আমি কি করতে পারি, আমরা কি করতে পারি? 5% দায়িত্ব, 95% তোমার দায়িত্ব, মেনেই চলো না। ভাবো এই লোকটা বোধহয় ফালতু এখানে বসে বসে ভুল বকছে। যাই হোক, ঠিক আছে, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেটাতে। আর সিক্রেট কোড কিন্তু প্রতিবার পাল্টাবে। আগামীকাল কি ক্লাস আছে জানো? ইংলিশ ক্লাস। ইংলিশ ক্লাস রয়েছে আগামীকাল। আমি যদি বলি ইংলিশ আমাদের ডব্লিউবিসিএস এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, নাম্বার 1 সাবজেক্ট হচ্ছে ইংলিশ। প্রথম কথা, ইংলিশে কত মার্কস রয়েছে? প্রিলিমিনারিতে 25 নম্বর, আর মেইনসে গিয়ে তোমার 200 নম্বর। প্রথম কথা বলে প্রিলিমিনারি জায়গাটা, এই হিস্ট্রি জিওগ্রাফি সব ক্ষেত্রে যদি বলি, ধরো 25 নম্বর করে যে পার্টগুলো রয়েছে, এটা ডেফিনেটলি বলা যায় কোন একটা পার্টে 25-এর জায়গায় 26 হতে পারে, কোথাও 25-এর জায়গায় 24 হতে পারে, কিন্তু ইংলিশ একমাত্র যার 25টা কোশ্চেন থাকবেই, প্লাস মেইনস এর মধ্যে 200 নম্বর, অন্য কোনো সাবজেক্টে নেই। 200 প্লাস 25, 225 নম্বর। বাকি যে কোনো সাবজেক্ট ভেবে দেখো, সেটাতে আইদার ওই 100, কোথাও বা 125, বা কোথাও বা 112-13, কোথাও বা 150, এই পর্যন্ত। ইংলিশ একা 225। তাহলে এটা গেল গুরুত্বপূর্ণ নাম্বারের দিক থেকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গায় আসি, এখানে যদি জিজ্ঞাসা করি 95% স্টুডেন্ট বলবে ইংলিশে আমি দুর্বল, ইংলিশে আমার দুর্বলতা রয়েছে। এ সবাই, আমিও তোমার দলে, সবাই রয়েছে ইংলিশ এই জায়গাটা। তৃতীয় যে জায়গাটা বলবো, যে এর মধ্যে ভ্যারাইটি আছে। আমরা হিস্ট্রি পড়ছি, জিওগ্রাফি পড়ছি, সব কিন্তু অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসবে, এমসিকিউ আসবে। কিন্তু ইংলিশে যদি বলি প্রিলিমিনারি, তো অবজেক্টিভ টাইপের, মেইনস ডেসক্রিপটিভ টাইপের। মানে দুটো পার্ট দু রকমের চরিত্র ইন্ডিকেট করছে। ভেবে দেখো ইংলিশের ঠিক গুরুত্ব কতটা। আশা করি আমি যতটুকু বললাম তুমি তার থেকে বেশি বুঝতে পেরেছো। তো আগামীকাল ইংলিশ ক্লাস থাকবে। আবার বলছি, পুরো সাবজেক্টটা নিয়ে তোমার সাথে পুরো ডিটেলসে ডিসকাশন হবে, যে কি রয়েছে সাবজেক্টটার মধ্যে, সিলেবাস। আমি যে যে পার্টগুলো বলছি
কোনটা কি গুরুত্বপূর্ণ একটু ভালো করে বুঝে নাও। নাম্বার 1, সিলেবাসের জায়গাটা বলবে বোথ প্রিলিমিনারি এবং মেইনস, অর্থাৎ অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দুটো জায়গা। দ্বিতীয় নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, অ্যানালিসিস। মানে এই পার্টটা তুমি অন্য কোথাও পাবে না, যে কোথা থেকে কতগুলো কোশ্চেন আসছে। প্রিলিমিনারিতে যে 25টা কোশ্চেন আসছে, কোথা থেকে আসছে? মূলত ইংলিশের মধ্যে কি থাকে? একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, 2 নম্বর হচ্ছে গ্রামার, 3 নম্বর হচ্ছে ভোকাবুলারি। মূলত আমাদের রিডিং কম্প্রিহেনশন এখানে প্রায় 0 বা নেই বললে চলে এরকম। আমি 2 নম্বর 3 নম্বরে যদি গুরুত্ব দিই, যেটা হচ্ছে গ্রামার এবং ভোকাবুলারি, তাহলে গ্রামার থেকে কোশ্চেন থাকবে, ভোকাবুলারি থেকে কোশ্চেন দেবে ডেফিনেটলি, তোমরা সবাই জানো। তো গ্রামার থেকে আমি ধরে নিলাম ধরো 10টা কোশ্চেন থাকবে কি 12টা কোশ্চেন থাকবে, ভোকাবুলারি থেকে 12-13টা কোশ্চেন থাকবে, আমি যদি এরকম ধরে নিই, তাহলে গ্রামারের এই 12টা কোশ্চেন কোন জায়গা থেকে থাকবে? পার্টস অফ স্পিচ রয়েছে, তার মধ্যে অনেকগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, অনেক কিছু রয়েছে। টেন্স রয়েছে, তোমার ভয়েস চেঞ্জ, ন্যারেশন, আর্টিকেল, অনেক কিছু রয়েছে। কোথা থেকে কতগুলো কোশ্চেন আসবে? আমি যদি ভোকাবুলারি বলি, ওখানেও অনেক কিছু রয়েছে, অ্যান্টোনিম, সিনোনিম, হোমোনিম, অনওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অনেক কিছু রয়েছে। কোথা থেকে কতগুলো কোশ্চেন আসবে? এই সেকেন্ড পার্ট যেটা বললাম, অ্যানালিসিস, কালকে তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা। এটা কালকের এই জায়গাটা তোমার যদি তৈরি হয়ে যায়, তুমি অ্যাটলিস্ট একটা পাথ খুঁজে পাবে, একটা ওয়ে খুঁজে পাবে যে ইংলিশের মধ্যে কি রয়েছে, কোথায় আমাকে ঠিক কতটা সময় দিতে হবে, কোনটাকে কতটা গুরুত্ব দিতে হবে। অ্যানালিসিস পার্টটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় যেটা, সেটা হচ্ছে অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ডিসকাস করবেন, বোথ অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ। যে অবজেক্টিভের হয়তো একটা বা দুটো সেট করালেন, ডেসক্রিপটিভের ক্ষেত্রেও তাই, যে কি কি আসছে। মানে মূলত এমন হবে না ডেসক্রিপটিভ তোমাকে খুব সুন্দর করে লেখাতে পারবে না, এমন হবে না। মানে মূলত ডেসক্রিপটিভের মধ্যে কি কি রয়েছে, কোথা কোথা থেকে কোশ্চেন আসে, আর কিছু লেখা রয়েছে এরকম টাইপের কিছু স্যাম্পল, আর বলে দিতে পারেন যে কিভাবে এগুলোকে প্রিপারেশন নেবে, বিভিন্ন ওয়ে বা বিভিন্ন স্ট্র্যাটেজি। মূলত আগামীকাল এটাই থাকবে ইংলিশের ক্লাস। মানে এটা করার পর তোমার কাছে একটা কমপ্লিট ধারণা আসবে, আমি এটুকু বলতে পারি। এটা আমার কাছে মানে আমার দিক থেকে অ্যাজাম্পশন থাকলো তোমাদের জন্য। ক্লাস করার পর বাকি পার্টটা আমি তোমাদের থেকে জেনে নেব। কোডে চলে গেলাম, আবারও বলছি, কোড পাঠাচ্ছ মানে তোমার কাছে কিন্তু রেকর্ডিং ক্লাস যাচ্ছে না, এটা কিন্তু সময় লাগবে। যে একাধিক ব্যক্তি ধরো যার কাছে 2টো বা 3টে, অর্থাৎ 2 বা ততোধিক ইয়ে চলে এসছে, তার কাছে কিন্তু দেখবে আস্তে আস্তে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাচ্ছে। অর্থাৎ আজকের যে সিক্রেট কোড পাঠাচ্ছ এটা দিয়েও কিন্তু যাচ্ছে না, আগামীকালের পর থেকে কিন্তু আস্তে আস্তে যাওয়া শুরু করবে। আশা করি বোঝাতে পারলাম। এই নিয়ে বারবার মেসেজ করার কোনো দরকার নেই। কোডে চলে গেলাম। কোডটা হচ্ছে এটা, টার্গেট গভর্নমেন্ট জব। এটা হচ্ছে কোড, টার্গেট গভর্নমেন্ট জব। প্রত্যেক দিনের কোডগুলো একটু একবার করে মনে করার চেষ্টা করো। দেখো প্রত্যেক দিনের কোডগুলো কি ছিল। নাম্বারটা সেম আছে, 6291515880, অর্থাৎ যারা গতকাল বা তার আগের দিন সিক্রেট কোড শেয়ার করেছিলেন তাদের কাছে আজকে একটা আরো সহজ হয়ে যাবে, মাত্র কয়েক সেকেন্ড সময় লাগতে পারে কোড শেয়ার করতে। কোডটা হচ্ছে 62915880, সরি, কোডটা হচ্ছে টার্গেট গভর্নমেন্ট জব, আর নাম্বারটা হচ্ছে 6291515880। গতকাল বা তার আগের দিন সেম নাম্বার ছিল, শুধু কোডটা পাল্টে গেছে, টার্গেট গভর্নমেন্ট জব। শুধু এটুকু টাইপ করে পাঠাও, কোন রকম স্ক্রিনশট বা ইমেজ বা কোন রকম কোনো কিছু পাঠিও না প্লিজ, সেটা তাহলে তোমার কাছে যাবে না। আবারও বলছি, ইমেজ পাঠালে তোমার কাছে যাবে না। কোন রকম ইমেজ পাঠালে বা কোন রকম যদি তুমি ছবি তুলে পাঠাও, স্ক্রিনশট তুলে পাঠাও, তাহলে কিন্তু তোমার কাছে যাবে না। আশা করি কোড সবাই পেয়ে গেছো। নেক্সট যেটা বললো, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, এটা প্রথম দিন যারা ক্লাস করেছিলে তারা একমাত্র রিলেট করতে পারবে যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। এই কয়েকদিন ধরে শুধু আমি একা না, বাকি যারা টিচার পড়াচ্ছেন, আগামী দিনে যারা পড়াবেন, একই কথা বলবে। কোথাও কেউ বলবে না আগে বই পড়ো। বিশ্বাস করো, আগে যদি নিজেকে ওই প্রপার একটা গন্ডি বা স্ট্রাকচারের মধ্যে না নিয়ে আসতে পারো, তুমি পড়তে পারবে না। তুমি আমার কথা শুনে বা আর একজন টিচারের কথা শুনে, জিওগ্রাফি টিচার, হিস্ট্রি টিচার কথা শুনে, বা আগামীকাল ইংলিশ হবে, তোমার মনে একটা গদগদ ব্যাপার চলে আসবে, তুমি দুম করে পড়তে বসবে। এই যে এখন তোমার মধ্যে যেরকমটা রয়েছে, অনেকের মধ্যে এখন মোটিভেশন পুরো ভরপুর রয়েছে, উপচে পড়ছে, এরকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু এটা কিন্তু থাকবে না, আমি বারবার বলছি, এটা কিন্তু থাকবে না।
5-7 দিন 10 দিন তারপর তুমি হারিয়ে যাবে, এই কথাগুলো প্রপার মনে পর্যন্ত থাকবে না। বিশ্বাস করো যে আমি বা ওই টিচার বা এই টিচার কি বলেছিল, এটা যদি তোমাকে বলি, তুমি যা যা কথা বলেছিলাম সবকিছু মনেও করতে পারবে না একবারে, বা টোটাল তুমি বললে হয়তো 2-4 মিনিট বললে তোমার বলা শেষ হয়ে যাবে, তুমি সবকিছু বলতেও পারবে না, মনে রাখতে পারবে না। কারণ এরকম নয় যে এই প্রথমবার তুমি এরকম টাইপের কোনো কথা শুনছো, ছোটবেলা থেকে এরকম বহুবার বহু কথা অনেকবার শুনেছো, কিন্তু তুমি সেগুলোকে ওই এক কান্দে ঢুকিয়েছো আর এক কান্দে বের করে দিয়েছো। ব্যাপারটা এরকম হয়েছে। অ্যাপ্লিকেশন খুব কম, মানে যার যত অ্যাপ্লিকেশন এই বেশি রয়েছে তারা দেখো তত বেশি সাকসেসফুল। যাই হোক, ঠিক আছে, প্রায় 100 জন ধরো জয়েন করেছিলেন, প্রায় 100 জন দেখেছিলাম, সেখান থেকে এখন 40 জন মতো রয়েছে। তার মানে মেজরিটি বলে দিচ্ছি, মানে যে দরকার নেই, অন্য কোনো কিছু ডিসকাস করার দরকার নেই, আমরা কোনো কিছু পারমিশন দিচ্ছি না, এই আর কি। আমি কোনো কিছুতে যাচ্ছি না, আবারও বলছি, উলুবনে মুক্ত ছড়িয়ে একদম লাভ নেই, কোনো দরকার নেই। সময় ভালোভাবে কাটছে, এমন নয় যে সময় কাটছে না তাই তোমাদেরকে একদম সোজা বলতে চলে এসেছি, একদম না, কোনো দরকার নেই। যতক্ষণ না সেই জায়গা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আর কোনো কিছু, কোথাও কোনো কিছু শেয়ার করছি না। আগামীকাল ক্লাস সম্পর্কে আমি সবটাই বলে দিলাম, কি রয়েছে না রয়েছে, সবটাই ইয়ে রয়েছে। অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, সবকিছু জানতে পারবে, ওখান থেকে সবকিছু শেয়ার করা হবে। বারবার বলছি, গ্রুপে কোনো কিছু পাবে না, এই সংক্রান্ত গ্রুপে কোনো কিছু শেয়ার করা হয় না, আমার দিক থেকে কাউকে পার্সোনালি ফোন মেসেজ পর্যন্ত করা হয় না, এগুলো কখনো পাবে না। আর তোমাদের সাথে অবশ্যই আমি ইয়ে করেছিলাম, কি বলে, যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল লিংক শেয়ার করেছিলাম। ডেফিনেটলি আমি বলবো যে সেই জায়গাগুলোতে জয়েন করে যাও, ডেফিনেটলি সেখান থেকে কিছু না কিছু পাবে, প্রতিদিন প্রতি মুহূর্তে সেখান থেকে কিছু না কিছু পাবে। তো অবশ্যই ওইগুলোকে ফলো করো। আমি বারবার বলবো যে ইয়ে টেলিগ্রাম চ্যানেল বা ইয়ে, ওখানে তুমি কোনো রকম এরকম কিচ্ছু পাবে না যে যে মেসেজটা তোমার দরকার নেই। হতে পারে হয়তো তুমি সব পরীক্ষা দিচ্ছ না, সেটা আলাদা কথা, কিন্তু এরকম ব্যাপার যে ওখান থেকে যা কিছু হয়তো তোমার দরকার, তোমার একটা কোনো বন্ধুর দরকার, বা তোমার হয়তো কোনো সিনিয়র জুনিয়র দরকার, মানে এরকম ব্যাপারটা, তুমি হয়তো ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, কারো হয়তো টেট সিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, কেউ হয়তো পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে, ডিফারেন্ট টাইপের মেন্টালিটি, ডিফারেন্ট টাইপের প্রিপারেশন স্ট্র্যাটেজি। তো এইগুলো আর কি বলতে যাচ্ছি, এগুলো সব তুমি ওখান থেকে পেয়ে যাবে, ওখান থেকে দেখো পেয়ে যাবে। আর তুমি যদি খেয়াল করে দেখো তোমার এটা টেলিগ্রাম চ্যানেল, ওখান থেকে দেখো সমস্ত ধরনের যে এগুলো রয়েছে সেগুলো তুমি পাচ্ছ। রেকর্ডিং তো আমি বললাম বাবা, আর কিভাবে বলবো বলো, রেকর্ডিং আমি বারবার বলেছি, রেকর্ডিং এর কথা, যে রেকর্ডিং পাবে, সবার কাছে যাবে। আমি আগামীকালকের পর থেকে রেকর্ডিং বা এগুলো আমি আস্তে আস্তে পাঠানো শুরু করবো। একটু সেই পর্যন্ত আমাকে সময় দাও, সেই পর্যন্ত আমাকে একটু তোমার অ্যালাউ করো, দেখো সব চলে যাবে তোমাদের কাছে, আবারও বলছি সবকিছু চলে যাবে। আমি তোমাদের সাথে একটা ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপের লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, যেখান থেকে রেগুলার লাইভ ক্লাসগুলো পাবে, আর মোটিভেশনের বেশ কিছু জায়গা তুমি ওখান থেকে পাবে। যেমন যেমন বলছি সেরকম, আমি কোথাও তোমাকে বলছি না ওখানে ঢুকলে তুমি একটা বিরাট কিছু পেয়ে যাবে, একদম না। ওখানে তুমি শুধুমাত্র সেটুকুই পাবে, এক লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে, যেটা বললাম লাইভ ক্লাসটা পেয়ে যাবে, আর 2 নম্বর হচ্ছে মোটিভেশনের জন্য বেশ কিছু কনসেপ্ট তুমি ওখান থেকে পাবে। আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দিলাম, একবার দেখে নিও, যার যেরকম দরকার আছে তুমি জয়েন করে যেতে পারো। ওখান থেকে রেগুলার লাইভ ক্লাসের লিঙ্ক বলছে না, লাইভ ক্লাস পাবে, লাইভ ক্লাস, ঠিক আছে, ওখান থেকে পেয়ে যাবে। আর ডেফিনেটলি কিছু মোটিভেশনের জন্য তুমি ওখান থেকে পেয়ে যাবে, এবার যে যেরকম ভাবে নিজেকে রাখতে পারে। ঠিক আছে, আগামীকাল ইংলিশ ক্লাস নিয়ে বলে দিলাম, লাইভ ক্লাস মিস করো না, তুমি সবকিছু মিস করে যাবে। বারবার বলছি, ইংলিশের যে সেকেন্ড পার্টটা বললাম, ফার্স্ট পার্ট বললাম সিলেবাস নিয়ে ডিটেলসে ডিসকাস হবে, বোথ অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ। সেকেন্ড পার্ট যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ, অ্যানালিসিস। আবারও বলছি, এই ব্যাপারটা হয়তো তুমি একসঙ্গে এক জায়গায় পাবে না, আমি বলছি না যে এটা একেবারে রেয়ার, আর এই একমাত্র আগামীকাল যে স্যার করাবেন তিনি জানেন, অন্য কেউ জানেন না, একদম বলছি না, কিন্তু একসঙ্গে এক জায়গায় এইভাবে হয়তো পাবে না, বা পেলে হয়তো আগামী হয়তো 1 বছর পরে পেলে বা 2 বছর পরে, এরকম। আগামীকাল যেটা হবে এই ব্যাপারটা কিন্তু আবার বলছি লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, গ্রুপে কোনো কিছু যাবে না, তাই প্রয়োজন হলে তোমাকে লাইভ ক্লাসে আসতে হবে। আর তৃতীয় যেটা বললাম, অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে
ডিসকাশন হবে, এটাই থাকবে আগামীকাল ক্লাসের মূল জায়গা। আমি আবারও বলছি, আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, কেউ কেউ বললে আরো 3টে পয়েন্ট বাকি রয়েছে, আমি আবারও বলছি আমি শেয়ার করতে চাই, তোমরাই কেউ কেউ পারমিশন দিচ্ছ না। পারমিশন মানে ব্যাপারটা এরকম নয়, কিন্তু ভেবে দেখো যে 100 জন জয়েন করেছিল, 30 জন নেই, সরি প্রায় 70 জন নেই, মানে মেজরিটি যেটা হয় যে একটা সরকার গঠন হবে, মেজরিটি তো এটাই তো বলে। যদিও মেজরিটি সবসময় সঠিক কথা বলে না, বিশেষ করে আমাদের এই ফিল্ডে মাইনরিটি হচ্ছে গেইন করে, ঠিক আছে, মেজরিটি গেইন করে না। অর্থাৎ মেজরিটি যেদিকে যায় তুমি সেদিকে গেলে তুমি ভুল পথে যাবে, বরং মাইনরিটি যেদিকে যাচ্ছে তুমি সেদিকে গেলে তুমি জিতবে। এক্সাম্পল দিয়ে বললেও বুঝতে পারবে। মানে ব্যাপারটা এরকম যে ফর্ম ফিল আপ করছে দেখো একটা বিরাট সংখ্যা স্টুডেন্ট, বিরাট সংখ্যক স্টুডেন্ট, আর যদি বলি এর মধ্যে ধৈর্য রাখছে কতজন, দেখবে কয়েকশো কয়েক হাজার স্টুডেন্ট কেটে গেল। কতজন রেগুলারিটি মেনটেন করছে, কতজন কন্টিনিউটি করছে, দেখবে আরো কয়েক হাজার। কতজন হার্ডওয়ার্ক করছে, তার মধ্যে স্মার্টনেস রয়েছে, আরো কয়েক হাজার। কতজন ডেডিকেশন রাখতে পারছে, কতজন প্যাশন ফলো করছে, মানে আমার ইচ্ছা নেই, বাবা বলেছে তাই আমি পড়তে চলে এসেছি, আমার এরকম সরকারি চাকরি নিয়ে কোনো কিছুই নেই, আমার একদম ইচ্ছা করে না, বা বাড়ি থেকে বলে দিয়েছে তাই চলে এসেছি, এই ব্যাপারগুলো, এইগুলোকে যদি ধরা হয় আর লাস্ট যদি তুমি দেখো সেই কনফিডেন্স ডিসিপ্লিনের জায়গাগুলো, তাহলে দেখবে হাতে গোনা মাত্র কয়েক হাজার স্টুডেন্ট পড়ে রয়েছে। তাই তুমি ঠিক করে নাও যে নাম মেজরিটিতে লেখাবে না মাইনরিটির মধ্যে লেখাবে। আবারও বলছি, মেজরিটি ব্যাপারটা কোথাও কোথাও কাজ করে, সেটা ভোটের রেজাল্টে, যেখানে মেজরিটি বেশি পাচ্ছে সেই পার্টি বা সেই সরকার গঠন করবে। আমাদের এখানে কিন্তু মাইনরিটি, তুমি যত মাইনরিটিতে নাম লেখাবে সাকসেস রেট তত তোমার বেশি। অর্থাৎ মেজরিটি, মেজর যারা করছে, এখানে খেয়াল করে দেখো 100 জনের 70 জন বেরিয়ে গেছে, তুমি বেরোনি, তার মানে ডেফিনেটলি তুমি অন্যরকম কিছু চিন্তা ভাবনা করছো, মানে তোমার মধ্যে সেই ব্যাপারগুলো রয়েছে। মানে এরকম কেউ আছো মানে যে যা কিছু বললাম অ্যাটলিস্ট অ্যাপ্লাই করার জন্য চিন্তা ভাবনা করেছো? অ্যাপ্লাই তো করে উঠতে পারোনি, অ্যাপ্লাই করা হয়নি, এখনো শুরু করতে পারোনি, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট অ্যাপ্লাই করার জন্য চিন্তা ভাবনা করছো। 48 ঘন্টা হয়ে গেছে কম বেশি, 2 দিন তো হয়ে গেছে। আমরা শুরু করেছিলাম কবে? তোমার শুক্রবার দিন, তাই তো, শুক্রবার দিন শুরু করলাম, শনিবার আজ রবিবার, 3, 4, 5, 3 তারিখ থেকে শুরু করেছিলাম। মানে আমাদের ক্লাস হয়েছে এখনো তাই, যে এটা আমাদের 3 দিনের ক্লাস হচ্ছে। তো আবার বলছি এটা ভেবো না মানে এই আমি একাই করছি বাকিরা কেউ করছে না। আগেই বললাম যে এই মেজরিটির দলে নাম লেখাতে যেও না, মেজরিটির দলে নাম লেখাতে যেও না। তুমি একবার ভেবে দেখো যে তুমি মাধ্যমিক পাস করেছিলে, তোমার স্কুলের বন্ধু সংখ্যার কথা ভাবো, সেখান থেকে তুমি এই স্ট্যাটিস্টিক্স পেলে বুঝতে পারবে ওভারঅল কি রয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভাবতে হবে না, কয়েক লাখ স্টুডেন্টের কথা ভাবতে হবে না। তুমি ওই তোমার স্কুলে সেই সময় 50 জন 100 জনের মধ্যে যে অবস্থান ছিল, যে ওই সময় আমরা সবাই সবাইকে চিনতাম, স্কুলের ফ্রেন্ড একটা অন্যরকম ব্যাপার। হয়তো আজ সবার নাম মনে নেই, সবার এই মনে নেই, কিন্তু এখন একটা বড় সংখ্যার ফ্রেন্ডের নাম বা তাদের চরিত্র, তাদের কথা মনে পড়লে তাদের বিভিন্ন গুণগান, বিভিন্ন কাজ সব এখনো মনে পড়ে যায়, সেই পাগলামি এখনো মনে পড়ে যায়। ভেবে দেখো কতজন সেই মেজরিটি মাইনরিটির দলে, একবার ভেবে দেখো। তো এইগুলো আর কি বলছি, ছোট ছোট জায়গাগুলোকে প্রতিদিন টিউনিং করো। তোমাকে এই কাজটাই প্রতিদিন করে যেতে হবে, প্রতিদিন এই কাজটাই তোমাকে করে যেতে হবে, ঠিক আছে, এই কাজটা প্রতিদিন তোমাকে করে যেতে হবে রেগুলার। ছোট ছোট মানে ভাবো একবার যে আজ আমি মেজর 3টে কি কি পরিবর্তন করতে পেরেছি। একদম খুব ছোট্ট জিনিস হোক না, একদম খুব ছোট্ট জিনিস হোক না, যে আজ একটা খাতা কিনে নিয়ে এসেছি, যে খাতার মধ্যে আমি আমার প্রতিদিনের এগুলোকে লিখবো, যে কতটা কি করলাম, কোন কোন চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট হলো। আজ একটা কি করেছি, শুধু খাতা কিনে নিয়ে এসেছি। শুরু করো না এখান থেকে, তুমি দেখো না এইগুলোকে জমাবে, যে এক সপ্তাহে আমি টোটাল আজকে আমি 3টে কাজ করেছি, এক সপ্তাহ আমার কম বেশি 20-21টা কাজ হয়েছে। এবার ভেবে দেখো এই অ্যামাউন্টটা, এক সপ্তাহে 20-21টা কাজ হয়েছে, 1 মাস পর 4 সপ্তাহ পর অ্যামাউন্টটা ভেবে দেখেছো? 80টা প্রায়। আমি যদি 20টা করে ধরি তাহলে 4 সপ্তাহে 4 20 80টা। তুমি জেনে রাখো 80টার মধ্যে অ্যাটলিস্ট 20-25টা খুব এফেক্টিভ হবেই, যে যেটা তোমাকে ওই টার্নিং নিতে সাহায্য করছে।
বাবা আমি আবারও বলছি, রাতারাতি কিচ্ছু হবে না। তুমি যদি লটারিতে বিশ্বাস করো বেরিয়ে যাও, লটারিতে যারা বিশ্বাস করে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যে লটারি পায় সেও জানে না যে আমি কালকে লটারি পাবো। বিশ্বাস করো না ওটাতে, ওটাতে করো না। নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো। এটা ভেবো না কালকে একটা রাতারাতি বিরাট কিছু পরিবর্তন হবে, এটা মিরাকেল হয়ে যাবে, এটা ভেবো না। কারণ আমাদের বেশিরভাগ অনেকে আছে এই দিবা স্বপ্নে বেঁচে রয়েছে, এই দিবা স্বপ্নে বেঁচে রয়েছে। এমন এমন এ রয়েছে, আমাকে দেখতে একটু কিউট, আমাকে দেখতে একটু বাচ্চা বাচ্চা টাইপের, ইন্টারভিউতে বোধ আমাকে এমনি ছেড়ে দেবে। এটা ব্যাপার রয়েছে, আমাকে খুব সুন্দর দেখতে, আমাকে একটু কিউট দেখতে, আমার মধ্যে একটা চাইল্ডিশ ব্যাপার রয়েছে। এই ব্যাপারগুলো এগুলো করো না, কারণ এই দিবা স্বপ্নে অনেকে নষ্ট হয়ে যায়। কারণ তুমি এত দূর পর্যন্ত এসছো, এটা বিরাট, মানে আমি আবারও বলছি, যদি এটা বলি তার থেকেও কম বলছি, একটা বিরাট জায়গা তুমি গেইন করে নিয়েছো অলরেডি, অনেকটা বড় জায়গা। যদি এইভাবে ছোট ছোট করে ভাবো, যে ভাবো আজ তোমার খাবারের জন্য চিন্তা করতে হয় না, তাহলে কত কোটি মানুষের থেকে তুমি এগিয়ে রয়েছো। তুমি সুস্থ চিন্তা ভাবনা করতে পারো, তুমি ভাবতে পারবে এটা কত বড় পয়েন্ট। অনেক রয়েছে যারা সঠিক চিন্তা ভাবনা করতে পারে না, আমাদের সাথেই বেঁচে রয়েছে একসঙ্গে, আমাদের সাথে পড়াশোনা করেছে, আমাদের সাথে খেলাধুলো করেছে, আমাদের সাথে একসঙ্গে বড় হয়েছে। সেই সময় না বুঝতে পারলো, আজকে বুঝতে পারি ছেলেটা এরকম একটা ব্যাপার, ওর মধ্যে একটা ক্যাবলা ক্যাবলা ব্যাপার রয়েছে। তুমি এই ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারো, কে আমার খারাপ চাই, কে আমার ভালো চাই। একসঙ্গে চারজন গলায় জড়িয়ে দাঁড়িয়ে গলায় জড়িয়ে দাঁড়িয়ে রয়েছি বন্ধুদের মধ্যে, তার মধ্যে জানি এ আমার পিছনে পিছনে কিন্তু ক্ষতি করে যাচ্ছে, তারপরেও তার আমি গলা জড়িয়ে দাঁড়িয়ে রয়েছি। এই ব্যাপারটা তুমি চিন্তা ভাবনা করতে পারো। তুমি জানো না তাহলে কত কোটি লোকের থেকে গিয়ে রয়েছে। তুমি সুস্থ সবল, তোমার হাতে পায়ে কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই, কত কোটি লোকের থেকে গিয়ে রয়েছে, কত কোটি লোকের থেকে এগিয়ে রয়েছো, ভেবে দেখেছো? তাহলে এত দূর যখন এগিয়ে এসছো আরেকটু করতে পারবে না? আজ জিওগ্রাফি স্যার একটা খুব ভালো কথা বলেছেন, মনে করে দেখো। যে বলছে তুমি পরীক্ষার আগে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এটা সবার ক্ষেত্রে, আমিও ব্যতিক্রম নই, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে লাস্ট 2 সপ্তাহ, লাস্ট 3 সপ্তাহ, লাস্ট 1 মাস পড়ার একটা অন্যরকম ব্যাপার থাকে, ধুম উঠে যায় পড়ার মধ্যে, তখন আর অন্য কোনো কিছু মাথায় আসে না। তো সেইটাই তো তুমি, যে ওই 1 মাসে নিজের ভাগ্য বদলে দিয়েছিলে। তো তুমি যদি 1 মাসে নিজের এরকম ভাগ্য বদলাতে পারো, যে তোমার বাড়ির লোকও ভাবতে পারতো না যে তুমি ফার্স্ট ডিভিশন পাবে, সেখানে তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো, 2-1টা সাবজেক্টে ভালো মার্কস এসছে, লেটার মার্কস চলে এসছে। সেই তুমি যে 1-1.5 মাসে ভাগ্য বদলে দিয়েছিলে, তুমি আজকে পারবে না কেন? এই কোশ্চেন করেছো কখনো? আবারও বলছি, প্রতিদিন অন্তত 2 থেকে 3টে কাজ করো, যাতে তোমার মনে হয় যে আজ আমি গতকালকের থেকে এগিয়েছি। লেখো, খাতার মধ্যে লেখো। কোথাও বলিনি, দেখো এখনো বলছি না যে পড়তে বসেছো এত ঘন্টা করে পড়তে হবে, কিন্তু পারবে না, মানে ওটা তোমার আসবে না। যখন এইগুলো তৈরি হয়ে যাবে তুমি অটোমেটিক পড়বে, আর কাউকে বলার দরকার পড়বে না, আমার মতো লোককে দরকার পড়বে না, তুমি অটোমেটিক পড়তে বসবে। আর এটা যদি না হয়, তুমি যদি এমনি না জেনে শুনে পড়তে বসো, তাহলে আগামী 8-10 দিন, 12 দিন, 15 দিন পড়তে পারবে, তারপরে আর পড়বে না। আর তারপরে তোমার ওই খুব ভালো লাগার কিছু সাবজেক্ট, যেগুলো তোমার পছন্দ হয়, যেগুলো তুমি একটু নিজেকে স্ট্রং মনে করো, সেগুলোকেই বেশি সময় দেবে। আর যেগুলোতে তুমি অত্যাধিক দুর্বল, সেগুলো একেবারেই ধুলো পড়ে যাবে। আর রেজাল্ট তুমি জানো কি হবে। চলো, আমি এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ সবাইকে। নেমে এসছে এখন 28 জনে, কারণ বুঝতে পারছি আমি সঠিক কথা বলছি না, ঠিকঠাক কথা বলছি না, তাই না? মেজরিটি এর মাইনরিটি। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। লাইভ ক্লাস মিস করবে না, ইংলিশ ক্লাস থাকবে। আর যেটা বলার, যে অ্যানালিসিস পার্টটা আবারও বলছি খুব গুরুত্বপূর্ণ, এটা তোমার জন্য আগামীকাল একটা বেঞ্চ মার্ক হতে চলেছে। থ্যাংক ইউ, গুড নাইট।